আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফারহান ইসলাম। বর্তমানে আইএসসি মডেলিং ক্লাবের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এবং ব্যাচেলর অফ ফার্মাসি ফাইনাল সেমিস্টার আছি। I welcome all of you to the third session of IC Modeling Club presents the step towards the next level. আমাদের এই সেশনটিতে আমরা আজকে আলোচনা করব বর্তমান পরিস্থিতিতে ইমিউন সিস্টেম দ্যাট ইজ রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়। এবং আজকে আমাদের সাথে আছেন ডক্টর এনামুল কবির তানভীর স্যার, হেড অফ অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, পার্ক ভিউ হসপিটাল, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার, কোভিড-19 নিয়ে বর্তমান বাংলাদেশের অবস্থা যেটা আছে সেটা নিয়ে যদি আপনি আপনার নিজের মতামত একটু বলতেন, আমাদের সাথে শেয়ার করতেন। ওকে। কোভিড-19 প্যান্ডেমিক, বর্তমানে আমরা কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে আছি এবং কোভিড-19 নিয়ে আসলে আমাদের সিমটম গুলো নিয়ে আমাদের সবার জানা উচিত। সিঙ্গাপুর একটা রিসার্চ, ডক্টর রিচার্ড ম্যাটন নামে একজন ডক্টর অ্যান্ড সায়েন্টিস্ট কিছু ডে ওয়াইজ আমাদেরকে সিমটম দিয়েছে। তো প্রথমে হচ্ছে আমরা জেনে নেই কততম দিন আমাদের কি রকমের সিমটম বা লক্ষণ হয়। যেমন আপনি কোনো কোভিড-19 পেশেন্টের যদি সংস্পর্শে যান অথবা আপনি যদি আক্রান্ত হন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার সিমটম আসবে না বা আসার সম্ভাবনা কম। সেক্ষেত্রে এই 2 থেকে 3 দিন সময় নেয়, অর্থাৎ 48 থেকে 72 ঘন্টা সময় নেয় আপনার বর্ধিত কোভিড-19 এর জন্য লক্ষণ আসার জন্য। তো ওই হিসেবে যদি আমি লক্ষণগুলো বলি, তাহলে প্রথম 1 to 3 days, 3 দিনের মধ্যে সবার যে সমস্যাটা হয় সাধারণ সর্দি কাশির মতো করে হয়, আর হচ্ছে হালকা জ্বর থাকতে পারে বা জ্বর নাও থাকতে পারে। তারপরে চতুর্থতম দিনে গিয়ে সর্দি কাশির প্রকোপটা একটু বাড়তে পারে, সাথে হালকা গলা ব্যথা থাকতে পারে, আর জ্বর হালকা জ্বরের ইন্টেন্সিটি একটু বাড়তে পারে। তারপর ডে 5 গিয়ে যেটা হয়, জ্বরের ইন্টেন্সিটি আরো বেড়ে যাবে, 100, 101 অথবা 102 হচ্ছে। সাথে হচ্ছে শরীরটা একটু উইক মনে হবে, একটু দুর্বল মনে হবে, আর ইমব্যালেন্স মনে হতে পারে। মানে পেশেন্ট যদি বিছানা থেকে উঠে হাঁটতেছে, অনেক সময় সেক্ষেত্রে একটু দুর্বল ফিল করতে পারে। তারপর ডে 6 গিয়ে পেশেন্টের শুকনো কাশি শুরু হবে, আর জ্বরের ইন্টেন্সিটি আরো বাড়বে, 103-104 পর্যন্ত হতে পারে। তারপর ডে 7 গিয়ে তার কফযুক্ত কাশি হইতে পারে, আর আগের যে ফিচার গুলো ছিল, গলা ব্যথা, হালকা সর্দি কাশির মতো, সবই থাকবে। আর ডে 8 গিয়ে পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হতে পারে, সাথে হচ্ছে বিরতিহীন কাশি থাকতে পারে। ইভেন এমনও হয় অনেক পেশেন্ট কথা বলতে গেলেই কাশির জন্য কথা বলতে পারে না। তারপর ডে 9, 10, 11, 12 আরো ক্রিটিক্যাল হতে পারে বা পেশেন্ট ইমপ্রুভ হতে পারে। এবং এরপরে যে ক্লিনিক্যাল ফিচার গুলো, এগুলো আসলে বাসায় বসে ট্রিট করার মতো না, এই আর কি। স্যার, করোনার উপসর্গ দেখার সাথে সাথে কি আমরা স্যার এই হাসপাতাল বা যে টেস্টিং করা যায় সেখানে টেস্ট করার জন্য চলে যাবো নাকি? সেটা নেওয়ার জন্য কে কে নিয়ে যাবে? যে নিয়ে যাবে তাকে কিভাবে, সে কিভাবে তার মানে কি সেফটি প্রিকশন মেনটেন করে তাকে নিয়ে যাবে? ওকে, এই ক্ষেত্রে যে ব্যাপারটা বলতে, সেটা হচ্ছে সবাইকে হচ্ছে স্বাস্থ্যবিধি মানতে হবে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমাদের পাশে বা আমাদের সাথে প্রতিদিন যাদের কথা হচ্ছে, এদের যে কার করোনা আছে নাকি কার করোনা নাই, এই ব্যাপারে কিন্তু আমরা কেউ ক্লিয়ার না। ঠিক আছে? তো এই মুহূর্তে আমাদের সবার চলা উচিত হচ্ছে, আমার সাথে যিনি কথা বলতেছেন উনি করোনা আক্রান্ত, এই চিন্তা করে হচ্ছে আমাদের ওনার সাথে কথা বলতে হবে। এই ক্ষেত্রে সেলফ হাইজিন এবং হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। বিশেষ করে হচ্ছে মাস্ক ইউজ করতে হবে, এবং হচ্ছে ফেস শিল্ড ইউজ করতে হবে, সাথে হচ্ছে হাতে গ্লাভস ইউজ করা যায়। এবং প্রত্যেকটা কাজ করার পরে হ্যান্ড ওয়াশ ছাড়া সেই হাত যাতে আমাদের মুখে, চোখে, কানে না লাগে। আপনি যদি আপনার চোখ, কান, মুখ, ফেস পুরোটাকে যদি আপনি সেফ রাখতে পারেন, তাহলে আপনি মোটামুটি আক্রান্ত হওয়ার ঝুঁকিমুক্ত থাকতে পারেন। কারণ হচ্ছে করোনা মূলত আক্রমণ করে হচ্ছে আমাদের চোখ, মুখ, নাক এবং কানের মাধ্যমে। করোনা কিন্তু স্কিন পেনিট্রেশন করতে পারে না। সো এই ক্ষেত্রে আসলে পিপিই যে অত ম্যান্ডেটরি তা না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্লাভস এবং হচ্ছে মাস্ক, এবং ফেসটাকে হচ্ছে সেফ রাখা। দ্যাটস ইট। ধন্যবাদ স্যার।
স্যার প্রতিদিন আমরা চট্টগ্রাম মহানগরে দেখি যে স্যার মানে করোনার রিপোর্টে যে আপডেটে যে 100 জনের বেশি নতুন করোনা আক্রান্ত 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 শনাক্ত হচ্ছে। চট্টগ্রামে করোনা পরিস্থিতি এত মারাত্মক কেন স্যার? হ্যাঁ, আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে চট্টগ্রামে কেন করোনা ভাইরাসের হটস্পট হচ্ছে? ওকে, আসলে লকডাউন প্রপারলি মেনটেন হয় নাই। লকডাউন যদি মেনটেন না হয়, কোনো প্যান্ডামিককে হচ্ছে স্টপ করা যাবে না। সোশ্যাল ডিস্টেন্সিং যদি মেনটেন করা না হয়, তাহলে আপনি যে কোনো মহামারী বা প্যান্ডামিককে আপনি স্লো করতে পারবেন না। সো আমার যেটা মনে হচ্ছে, চট্টগ্রামের মধ্যে লকডাউন তো ওইভাবে মানা হয়নি। স্পেশালি হচ্ছে গার্মেন্টস গুলো খুলে দিছে, এবং কিছু কিছু এলাকাতে হচ্ছে যেমন হালিশহর এলাকা বলেন, পতেঙ্গা এলাকা বলেন, যেসব এলাকায় হচ্ছে অনেক বেশি ডেন্সলি পপুলেটেড এরিয়া, এসব এরিয়াতে আমি এমনও কিছু নিউজে পিকচার দেখেছি যে ডিস্টেন্সের পালাই নেই। সো এরকম ডিস্টেন্সিং না করে আসলে কখনো প্যান্ডামিক কন্ট্রোল করা যাবে না। এবং এই একটাই কারণ যে এত দ্রুত আমাদের আক্রান্তের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে জ্যামিতিক হারে বাড়তেছে। আর সেকেন্ড কোয়েশ্চেন যেটা কোশ্চেন, সেটা হচ্ছে কেন আমাদের চট্টগ্রামের মধ্যে মৃতের হার বেশি। জি স্যার। লাস্ট 2 উইকসে যে পেশেন্ট গুলো আমি দেখেছি, এবং বিফোর 2 উইকস প্যান্ডেমিকের শুরুর প্রথম 1 মাস আমি যে সাসপেক্টেড পেশেন্ট গুলো দেখেছি, প্রথমের দিকে যেমন মার্চের মধ্য থেকে ধরেন এপ্রিলের মধ্য পর্যন্ত, মার্চ 15 টু এপ্রিল 15, এই সময়কে যে পেশেন্ট গুলো সাসপেক্টেড পেশেন্ট পেয়েছি, সবই ছিল হচ্ছে সর্দি, কাশি, জ্বর, এর মধ্যেই ছিল। আর এপ্রিলের মাঝামাঝি সময়ের পরে এসে যে পেশেন্ট গুলো আমরা পেয়েছি, সেগুলো হচ্ছে সর্দি, কাশি, জ্বরের সাথে পাতলা পায়খানা হচ্ছে, হেডেক হচ্ছে, পেশেন্ট উইক হয়ে যাচ্ছে, অনেক সময় হসপিটাল এডমিশন প্রয়োজন হচ্ছে। বাট লাস্ট 2 উইকসের যে পেশেন্ট গুলো আমরা পাচ্ছি সাসপেক্টেড পেশেন্ট, ম্যাক্সিমাম পেশেন্টেরই হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, এবং হচ্ছে ব্লাডে হচ্ছে অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে। এটা আমরা এই সমস্ত পেশেন্টকে আমরা ক্রিটিক্যালি ইল পেশেন্ট বলি। এবং এটার আরেকটা কারণ হতে পারে হয়তোবা চট্টগ্রামে করোনা ভাইরাসের জিনগত কোনো পরিবর্তন হয়েছে কিনা দেখা উচিত, যদিও এটার কোনো গবেষণা হয় নাই। বাট পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার, সিমটম অনুযায়ী, এবং ঢাকার আমরা যে খবর পাচ্ছি বা বাংলাদেশের অন্য এরিয়ার যে খবর পাচ্ছি, ওইসব এরিয়ার চেয়ে আমাদের চট্টগ্রামের মধ্যে ডেথ রেট একটু বেশি। তো ডেথ রেট বেশি, দ্যাট মিনস হচ্ছে ডেফিনেটলি আমাদের জিনটা, আমাদের করোনা ভাইরাসের জিনটা হয়তোবা একটু ডেডলি হয়ে উঠছে। এটাই কারণ হইতে পারে। বাট এটা কোনো স্পেসিফিক কোনো গবেষণা হয় না এখন। আচ্ছা স্যার। স্যার স্বাস্থ্য সুরক্ষায় আমাদের এই মুহূর্তে কি করণীয়? আর আমরা জানি যে কয়েকদিন পর লকডাউন তুলে দেওয়া হবে, সেটা তো আমরা সবাই মানে পত্রপত্রিকায় পড়তেছি। এবং হার্ড এবং হার্ড ইমিউনিটি যেটা আছে, হার্ড ইমিউনিটি নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে। আপনি কি মনে করেন এটা এই বিষয়ে? ওকে, যেহেতু এতদিন ধরে লকডাউন করা সম্ভব না, মানুষ করোনায় না মরলে হয়তো না খেয়েই মরে যাবে। তাহলে এই মুহূর্তে যেই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে, 2 ওয়ে। ওয়ান হচ্ছে সেলফ হাইজিন মেনটেন করা, দ্যাট মিনস ঘন ঘন হাত ধোয়া বা গরম পানি খাওয়া, মাস্ক ইউজ করা। আর সেকেন্ডলি হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া, ও খুব বেশি প্রয়োজন না হলে কারোর সাথে দেখা না করা। এই দুইটা ব্যাপার মেনটেন করলে মোটামুটি এফেক্টের পরিমাণটা কমে আসবে, আর হয়তোবা সেফ থাকা যাবে। এই দুইটা ওয়ে ছাড়া আর কোনো ওয়ে নাই। আর হার্ড ইমিউনিটি, এটা এখনো কোনো ক্লিন কাট কনসেপ্ট না। করোনা ভাইরাস এফেক্ট করলে, একবার করলে যে সেকেন্ড টাইম হবে না এবং ডেডলি হবে না, এর কোনো ভ্যালিড কোনো গবেষণা নাই। সো হার্ড ইমিউনিটির ব্যাপারে যদি সায়েন্সের কথা বলি, দেন এটা এখনো শিওর না। সো হার্ড ইমিউনিটির কথা আমাদের এই কারণে চিন্তা করতে হচ্ছে, আমাদের হচ্ছে যেই কান্ট্রি, এই কান্ট্রিতে আসলে এতদিন জনগণকে বসে বসে খাওয়ানো সম্ভব না। সো সেলফ হাইজিন এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমাদের চলতে হবে, মানে করোনা নিয়েই আমাদের থাকতে হবে। বাট যতদূর আমাদের সেফ থাকা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। স্যার ধন্যবাদ স্যার। স্যার অনলাইন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে ভাইরাল হওয়া কোভিড-19 নিরাময়ের ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া
খাওয়াটা কতটুকু যৌক্তিক। আর এসব ওষুধ যেসব ওষুধ যেগুলো মানে বর্তমানে বাইরে হচ্ছে, লাইক স্ক্যাবোসিক্স, দেন আর বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও বিভিন্ন রকমের ওষুধ ওরা মার্কেটিং করতেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে। তো ওইসব ওষুধের কি কি সাইড ইফেক্ট হতে পারে? ওকে, প্রথম কথা হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া একদমই উচিত না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পৃথিবীতে এই পর্যন্ত 80+, 80+ ড্রাগ নিয়ে ট্রায়াল চলতেছে। দুঃখের বিষয় হচ্ছে এই পর্যন্ত একটা ড্রাগকেও 100% স্পেসিফিক করে বলা যায় নাই। সো এই মুহূর্তে করোনার ট্রিটমেন্ট হিসেবে আসলে অক্সিজেনেশন, প্রোন পজিশন। প্রোন পজিশন মানে হচ্ছে পেটের উপর চাপ দিয়ে শুয়ে থাকা, এবং লো মলিকুলার ওয়েট হেপারিন, এই তিনটা ছাড়া আর কোনোটাই হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট এখনো পৃথিবীতেই আসেনি। আর এক এক জায়গায় এক একভাবে ট্রায়াল হচ্ছে, কেউ বলছে কাজ করতেছে, কেউ বলতে কাজ করতেছে না, বাট স্পেসিফিক না। সো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত না। আমি আরেকটু করে বলি, এটা হচ্ছে অক্সিজেনেশন এবং লো মলিকুলার হেপারিন। করোনা আমাদের বডিতে কি করে? করোনা আমাদের বডিতে হচ্ছে ওই হিমোগ্লোবিনের একটা বিটা চেইনকে অ্যাটাক করে। অ্যাটাক করার কারণে আয়রন আমাদের সার্কুলেশন বা ব্লাডে চলে আসে। ফলে হচ্ছে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করার ক্ষমতা অনেকটা হারিয়ে ফেলে বা কমে যায়। যার কারণে হিমোগ্লোবিন আমাদের ভাইটাল অর্গান, কিডনি, লিভার, ব্রেন, লাংস, আরো যে ভাইটাল অর্গানস গুলো আছে সেই সব অর্গানে পর্যাপ্ত পরিমাণ ব্লাড সাপ্লাই দিতে পারে, যেটা খুবই ভাইটাল অর্গানের জন্য। এবং এই কারণে হচ্ছে এই অর্গানগুলো ফেল করে, আমরা যেটাকে বলি মাল্টি অর্গান ফেলিওর। কিডনি ড্যামেজ হচ্ছে, কিডনি ফেলিওর, লিভার ফেলিওর, পেশেন্ট কনফিউজড হয়ে যায় এই কারণ। আর দ্বিতীয় কথা হচ্ছে করোনা বলা হচ্ছে আমাদের বডিতে রক্তকে জমাট বেঁধে ফেলে, এবং সেই রক্ত জমাট যদি আমাদের ফুসফুসের রক্ত নালীতে চলে আসে তাহলে একটা ডিজিজ হয়। সেই ডিজিজের নাম হচ্ছে পালমোনারি এম্বোলিজম। মানে হচ্ছে ওই রক্ত নালীতে ওই রক্ত জমাট থাকার কারণে ওই রক্ত নালীটা লাংসের যে অংশকে ব্লাড সাপ্লাই করে সেই অংশটা হচ্ছে ব্লাড সাপ্লাই পায় না, ফলে হচ্ছে সেটা নষ্ট হয়ে যায়। এবং কোনো কারণে যদি এই থ্রম্বাস বা রক্ত জমাটটা যদি ছুটে গিয়ে যদি হার্টে যায় তাহলে পেশেন্টের হচ্ছে হার্ট অ্যাটাক। বাই চান্স সেখান থেকেও যদি ছুটে গিয়ে যদি সেটা আমাদের ব্রেইনের রক্তনালীতে চলে যায় তখন সেটা হচ্ছে স্ট্রোক। তাহলে বলা হচ্ছে করোনা হার্ট অ্যাটাকও করতে পারে, করোনার কারণে স্ট্রোকও হতে পারে। সো করোনার ফিচার আসলে এত বেশি যে কোনো স্পেসিফিক ফিচার নিয়ে করোনাকে স্পেসিফাই করা সম্ভব না। ইভেন যেসব পেশেন্ট হচ্ছে একটু স্থূল বা মোটা, যেসব পেশেন্ট হচ্ছে ডায়াবেটিস আছে, আগে থেকে হার্টে প্রবলেম আছে, যেসব পেশেন্ট হচ্ছে স্মোক করে, তারপর হচ্ছে যেসব পেশেন্টরা হচ্ছে আহ, আহ, মানে এক্সারসাইজ করে না, সেসব পেশেন্ট হচ্ছে বেশি ঝুঁকিতে পড়ে যায়। যেমন আগে বলা হতো বয়স্করা বেশি ঝুঁকিতে থাকে, বাট এখন আমি যেটা দেখতেছি ছোট বড় বয়স্ক সবাই আক্রান্ত হচ্ছে, এবং বাচ্চাও মৃত্যুবরণ করতেছে ইয়াং। এই 3 দিন আগেই একটা 26 বছর একটা ইয়াং ফিমেল, তার 2 দিন আগে আমার হসপিটালে হচ্ছে হাইলি সাসপেক্টেড 29 বছরের একটা আমি ডেড বডি ব্রড ডেড পেলাম। তারও 2 দিন আগে আমি একটা 40 ইয়ার্স এর একটা হাইলি সাসপেক্টেড করোনা পেশেন্ট আমাদের ইমার্জেন্সিতে 5 মিনিটেই ডেথ হয়ে গেল আর কি। স্যার সো আমি স্যার এই ক্ষেত্রে কি ইমিউন সিস্টেমটার জন্যই কি এরকম হচ্ছে যে যারা তরুণ আছে তাদের অনেকের আছে যে ইমিউন সিস্টেম একটু দুর্বল, কারো ইমিউন সিস্টেম একটু শক্তিশালী, এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, এই ক্ষেত্রে ইমিউনিটির কিছুটা ইফেক্ট আছে, তবে পুরাপুরি যে ইফেক্ট আছে তা না, কিছুটা ইফেক্ট আছে। তবে যাদের ইমিউন সিস্টেম অনেক স্ট্রং ওরা কিন্তু ওদের ক্রিটিক্যালি ইল হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে। বাট এটা কোনো মানে প্রমাণিত কথা না, ঠিক আছে? বাট এটা নিয়ে এখনো গবেষণা চলতেছে। যদি হাইলি ইমিউন পার্সনরা যদি বেঁচেই যেত তাহলে 26 বছরের একটা মেয়ে যার কোনো প্রবলেমই ছিল না, যার কোনো প্রবলেম ডিজিজ নাই, সেই মেয়েটা কেন মারা গেল? ঠিক আছে। তবে হ্যাঁ, এখন যেহেতু আমাদের হাতে কোনো অপশন নাই, আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে স্ট্রং করার আমরা ট্রাই করব, সেলফ হাইজিন মেনটেন করব, সোশ্যাল ডিস্টেন্সিং আমরা মেনটেন করব। এটাই হচ্ছে এই মুহূর্তে আমাদের করণীয়।
পরবর্তীতে যদি কখনো যদি ভ্যাকসিন আসে, যেটা সম্ভাবনা খুবই কম, তারপর যে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট আসে, তখন সেটা পরের কথা। বাট এই মুহূর্তে আমাদের এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। বর্তমানে যে তরুণ বয়স্ক বা কোভিড-19 হাই রিস্কে যারা আছে, যেমন ডায়াবেটিস আপনি যেটা বললেন, অ্যাজমা যাদের হুম। রয়েছে, তারা তাদের হ্যাঁ, লাইফস্টাইলের মধ্যে কিভাবে পরিবর্তন আনবে যাতে মানে তারা আরেকটু মানে একটু হবে, ইমিউন সিস্টেমটা তারা শক্তিশালী হবে? বুস্ট আপ করবে। ওকে, তাহলে ইমিউন সিস্টেম বুস্ট আপ করে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট আছে, যেমন জিঙ্ক। জিঙ্ক আমাদের বডির ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, এবং এই জিঙ্কের হচ্ছে অ্যান্টিভাইরাল ইফেক্টও আছে বলতেছে। মানে জিঙ্ক হচ্ছে যে কোনো ভাইরাস, যাদের হচ্ছে এনভেলপ ভাইরাস বলি, এনভেলপ থাকে ভাইরাসের বাইরে, জিঙ্কটা হচ্ছে এই ভাইরাসের এনভেলপকে ড্যামেজ করে দিতে পারে। ফলে এনভেলপ ড্যামেজ করে দিলে ভাইরাসের ভিরুলেন্সি কমে যায়। সো ওই সেন্সে বলা হচ্ছে জিঙ্কের হচ্ছে অ্যান্টিভাইরাল ইফেক্টও আছে। আবার জিঙ্ক হচ্ছে আমাদের বডিতে পজিটিভ 100 অর মোর দেন 100, 100টার চেয়ে বেশি এনজাইম বা কোএনজাইমকে অ্যাক্টিভেট করতে পারে, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে হেল্প করে, বা যেটা আমাদের বডিতে কোনো ফরেন পার্টিকলস, ভাইরাস, ব্যাকটেরিয়া আসলে যার এগেইনস্টে ফাইট করতে হেল্প করে। সো এই জিঙ্কের অ্যান্টিভাইরাল ইফেক্ট যেমন আছে, এবং এই জিঙ্কের আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার ক্ষমতাও আছে। সো এই মুহূর্তে জিঙ্ক একটা ভাইটাল ইনগ্রেডিয়েন্ট ফর আওয়ার ইমিউন সিস্টেম। এক, তারপর হচ্ছে ভিটামিন ডি। ডিরেক্টলি হচ্ছে ভিটামিন ডি এর ইমিউনিটি ইফেক্ট আছে, এবং ইতালির একটা গবেষণায় দেখা গেছে কোভিড-19 পেশেন্টের উপর যেসব পেশেন্টরা ক্রিটিক্যালি ইল হয়েছে, তাদের 96% ছিল হচ্ছে ভিটামিন ডি ডিফিসিয়েন্ট। মানে 96 হচ্ছে ভিটামিন ডি এর অভাব ছিল, অনলি 4% হচ্ছে ভিটামিন ডি টা নর্মাল ছিল। তো তারা বলতে চাচ্ছে যাদের বডিতে ভিটামিন ডি টা পর্যাপ্ত পরিমাণে আছে, ওরা ক্রিটিক্যালি ইল হওয়ার চান্স কম। সো এই ক্ষেত্রে প্যান্ডেমিকে হচ্ছে জিঙ্ক আর ভিটামিন ডি টু ভাইটাল ইনগ্রেডিয়েন্টস ফর আওয়ার বডি। তবে ভিটামিন ডি ভাইটাল বলে যে আমরা ভিটামিন ডি খাওয়া শুরু করবো তা না, ভিটামিন ডি কিন্তু আমাদের বডির জন্য একদম টক্সিক। সো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, যদি সুযোগ থাকে, যে কোনো ল্যাবে গিয়ে ওই ব্লাড এর ভিটামিন ডি এর টেস্টটা করানো উচিত। যদি কম থাকে তাহলে সেই পরিমাণে ভিটামিন ডি নিবে। আর হচ্ছে যেমন ডিম, দুধে হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে, এগুলো খেতে পারে। আর সকাল 9টা-10টার মধ্যে রোদে গিয়ে যদি 10-15-20 মিনিট যদি হাঁটাহাঁটি করে, তাহলে শরীর সেই রোদ থেকে হচ্ছে ভিটামিন ডি টা ফরমেশন করতে পারে, সানলাইট আমরা যেটাকে বলতেছি। সো প্রতিদিন আর্লি মর্নিং এ 10 to 15 মিনিটস একটু রোদে হাঁটাহাঁটি করলো, বা ব্যালকনিতে গিয়ে সূর্যালোকে একটু বসলো, সাথে হচ্ছে ভিটামিন ডি রিচ ফুড যেগুলো আছে, দুধ, ডিম, শাকসবজি, এগুলো খেলো, তাহলে এগুলো আমাদের ইমিউন সিস্টেমকে ভালো হেল্প করবে, বুস্ট আপ করতে হেল্প করবে। তারপর হচ্ছে জিঙ্ক, ভিটামিন ডি, এই দুইটার পরে আসছে হচ্ছে ভিটামিন সি, যেটাকে ফার্মাকোলজিক্যালি অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়। এই ভিটামিন ডি হচ্ছে আমাদের বডিতে হচ্ছে ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, এবং অনেক ক্ষেত্রে বলা হচ্ছে এই ভিটামিন সি এর হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাকশন আছে, মানে এটা অনেক সময় ব্যাকটেরিয়াকে ড্যামেজ করতে হেল্প করে। সো জিঙ্ক, ভিটামিন ডি এবং ভিটামিন সি, তার সাথে হচ্ছে অন্য অ্যান্টিঅক্সিডেন্ট যে ভিটামিনস গুলো আছে আমরা ওইগুলো খেতে পারি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ফল, ফ্রুটস, কলা, যেহেতু কলাতে হাই জিঙ্ক থাকে এবং অনেক রকম ভিটামিন থাকে, ফ্রুটস আমরা খেতে পারি। আমি কোনো স্পেসিফিক ফ্রুটস এর নাম এই কারণে বলতেছি না, এই প্যান্ডেমিকের মধ্যে স্পেসিফিক ফ্রুটস খুঁজে পাওয়া খুব কঠিন। সো আপনার আশেপাশে যেরকম ফ্রুটসই পাবেন, শাকসবজি পাবেন, সেগুলো আপনারা কিনে হাইজেনিক ওয়েতে ওয়াশ করে আপনারা খাবেন। তাহলে মোটামুটি ভাবে বডিতে জিঙ্ক, ভিটামিন ডি এবং ইমিউন বুস্ট আপ করার যেসব ইনগ্রেডিয়েন্ট আপনারা পেয়ে যাবেন। স্যার, আমরা যে এখন এখন পর্যন্ত যে বিভিন্ন রকম অনলাইনের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ পরিবার আছে, তারপর মেসেঞ্জারও আমাদের পরিবারের গ্রুপ আছে। তো ওইসব গ্রুপ গুলোতে আমরা দেখি যে মানে ওরা বিভিন্ন রকম ফরওয়ার্ডেড মেসেজ শেয়ার করে যে আদা রসুন এগুলো বয়েল করে দেন, ওগুলো থেকে ভাপ নিলে দেন, আদা আদা রসুনের গরম গরম করে দেন, পানি খেলে করোনা চলে যায়। এইসব নিউজ গুলো কতটুকু যুক্ত? এগুলো কোনো পরীক্ষিত নিউজ না। আমি আবারও রিপিট করছি, অক্সিজেনেশন, লো মলিকুলার ট্যাপার এবং প্রোন পজিশন, এই তিনটা ছাড়া বাকি সবই হচ্ছে ট্রায়াল।
আর অনেকে বলে থাকে হচ্ছে আমি গরম পানির ভাপ নিয়ে ভালো হয়ে গেছি, আমি এই ওষুধটাকে ভালো হয়ে গেছি। 80% or more than 85% কোভিড আক্রান্ত ব্যক্তি কোনো ট্রিটমেন্ট ছাড়াই ভালো হয়ে যায়। তারা হয়তো ওই দলেরই ছিল এবং তারা হচ্ছে ওই 85% নর্মালি ভালো হয়ে যাওয়ার দলের ছিল, এবং তারা এরপরও এইটাকে একদম ম্যান্ডেটরি ভাবে হচ্ছে এটা প্রচার করতেছে। বাট এই টাইপের নিউজ গুলো প্রচার করা একদমই উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া যেমন কোনো ওষুধ খাওয়া উচিত না, ডাক্তারের পরামর্শ ছাড়া ঠিক তেমনি অনলাইনে দেখে নিজ দায়িত্বে কোনো কিছু গ্রহণ করা উচিত, একদমই উচিত। এটা একদমই অবান্তর এবং এটা আমাদের ভুল প্র্যাকটিস, রং প্র্যাকটিস। বাট ইদানিং গেলে আমিও দেখি অনেক সময় আমি এই মেডিসিনটা খেলাম ভালো হয়ে গেছি, এই মেডিসিনটা খেলাম ভালো হয়ে গেছি। এই মেডিসিনটা খেলে যদি ভালো হয়ে যেত তাহলে তো পৃথিবীতে করোনা আর কেউ মারা যেত, ঠিক আছে না? জি স্যার। সো এই এই নিউজ গুলো শেয়ার করা যেমন উচিত না, তেমনি ডাক্তারের পরামর্শ দ্বারা কোনো কিছু করা উচিত, এবং সেলফ হাইজিন মেনটেন করা উচিত, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা উচিত। এই ব্যাপারগুলো মেনটেন করলে মোটামুটি নিজেকে সেফ রাখা যাবে। স্যার, বর্তমানে যে আমরা যে আমাদের এলাকায় কোভিড পজিটিভ একজন রোগী পাওয়া গেছে, তো তাকে দেখলাম হসপিটালে নিয়ে যায় নাই, তার পুরো বিল্ডিংটা লকডাউন করে দিয়েছে। তো কোভিড-19 পজিটিভ রোগীদের মধ্যে কে হসপিটালে ভর্তি হবে, কে বাসায় চিকিৎসা নিবে, কে আইসোলেশনে থাকবে, এটা কিভাবে নির্ধারণ করা হয়? সুন্দর কোয়েশ্চেন। যারা আছে, মানে যারা করোনা পজিটিভ যারা আছে, তাদেরকে কিভাবে, মানে তারা কিভাবে ফ্যামিলির সাথে মানে খাওয়া দাওয়া তাদের ওটা মেনটেন করবে? ওকে, কোভিড-19 পজিটিভ হলেই হচ্ছে প্রথমে ওই ব্যক্তিকে আইসোলেট করে রাখতে হবে, বিশেষ করে একটা আলাদা রুমে যেখানে হচ্ছে টয়লেটের সুবিধা আছে, এরকম একটা রুমে আইসোলেট করে রাখতে হবে, এবং ওই টয়লেটটা এবং ওই রুমটা অন্য কেউ ইউজ করতে পারবে না। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি প্রতিদিন একটা ডিস্টেন্স মেনটেন করে ওই ব্যক্তিকে খাবার দেবে। থার্ড হচ্ছে কখন হসপিটালে যাবে। জ্বর সর্দি কাশি এই লেভেলে থাকলেই হচ্ছে বাসায় থাকতে পারবে। আর এই মুহূর্তে প্যান্ডেমিকে প্রত্যেকের উচিত একটা হচ্ছে পালস অক্সিমিটার বাসায় রাখা। পালস অক্সিমিটার একটার দাম 2000 এর কাছাকাছি, এর চেয়ে বেশি হবে না। বাট পালস অক্সিমিটার আমরা হাতের আঙ্গুলে বা পায়ের আঙ্গুলে আমরা যদি লাগাই তাহলে আমরা বুঝতে পারি হচ্ছে ওনার ব্লাডে অক্সিজেনের পরিমাণ কত আছে। বলা হয়ে থাকে 94, কিছু কিছু স্টাডি বলছে 92% পর্যন্ত যদি স্যাচুরেশন থাকে ব্লাডে, তাহলে ওটা নর্মাল, উনি বাসায় থাকতে পারবে। বাট কোনো পেশেন্টের যদি শ্বাসকষ্ট শুরু হয় বা শ্বাস নিতে না পারে, অথবা যদি পালস অক্সিমিটার নিয়ে অক্সিজেন চেক করে দেখতেছে ওনার অক্সিজেন স্যাচুরেশন লেস দেন 92%, তখনই হচ্ছে ওনার অক্সিজেন প্রয়োজন হবে এবং ওনার হচ্ছে আরেকটু আপগ্রেডেড ট্রিটমেন্ট প্রয়োজন হবে। তখনই হচ্ছে পেশেন্টকে হসপিটালাইজ করা উচিত। বা শ্বাসকষ্ট না হলে, অক্সিজেন স্যাচুরেশন কমে না গেলে, বা শরীর অতিরিক্ত বেশি দুর্বল হয়ে না গেলে, তাহলে সেই পেশেন্ট বাসায় থেকে ট্রিটমেন্ট করতে পারবে, সেই পেশেন্ট হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই। এবং আমি বারবার বলছি, কোভিড আক্রান্ত যদি 100টা পেশেন্ট থাকে তার মধ্যে মিনিমামটা হলো 80 জন এমনিতে ভালো হয়ে যাবে বাসায় থেকে। বাকি 10% হচ্ছে কারো হসপিটালাইজ হইতে হয় বা কারো হচ্ছে অনলাইনে ট্রিটমেন্টে থাকতে হয়। বাকি 10% হচ্ছে হসপিটালাইজ মাস্ট অর আইসিইউ ক্রিটিক্যালি ইল থাকে। তবে অনলি 5% পেশেন্টের হচ্ছে আইসিইউ প্রয়োজন হয়। এক্ষেত্রে বলা বাহুল্য যে এই পর্যন্ত যতগুলো পেশেন্টকে ভেন্টিলেটরে দেওয়া হয়েছে, লাইফ সাপোর্ট যেটাকে বলে, কোভিড আক্রান্ত পেশেন্ট যদি লাইফ সাপোর্টে যায় সেখান থেকে ব্যাক করার রেট বা চান্স খুবই কম। ওই কারণেই বলা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন এবং অক্সিজেন। অক্সিজেন মানে লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন ছাড়া অন্য যে কোনো ওয়েতে যদি পেশেন্টের ব্লাডে অক্সিজেন সিচুয়েশন মেনটেন করা যায় তাহলে পেশেন্ট ভেন্টিলেশন দেওয়া উচিত না। যখনই দেখা যাচ্ছে হাইয়েস্ট ট্রাই করার পরেও যত ওয়ে আছে, যেমন হাই ফ্লো নেজাল ক্যানুলা আমরা যেটা বলি HFNC, অথবা আমরা অনেক সময় 15 লিটার অক্সিজেন দিতে পারি এরকম কিছু মাস্ক থাকে, রিবিটার মাস্ক বলি। তো আমাদের অনেক মাস্ক আছে যে মাস্ক গুলো দিয়ে এবং বা হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে যদি আমরা অক্সিজেন মেনটেন করতে পারি তাহলে ওই পেশেন্টকে ভেন্টিলেশনে দেওয়ার কোনো মানা হয়। কারণ ভেন্টিলেশনে দিলেই হচ্ছে সেখান থেকে ব্যাক করার রেট খুবই কম, খুবই কম, এবং সেটা নট অনলি বাংলাদেশে, পুরো ওয়ার্ল্ডে। তো বলতেছে হচ্ছে পেশেন্টকে ভেন্টিলেশনে দেওয়ার আগে হাইয়েস্ট ট্রাই করার জন্য অক্সিজেন দিয়ে
সাপোর্টিভ যেসব ট্রিটমেন্ট আছে, যেমন এখন প্লাজমা থেরাপিতে অনেক বেনিফিট পাওয়া যাচ্ছে, যদিও আজকেই সরি 27 মেতেই বললো হচ্ছে এই সব ফেভিপিরাবির, রেমডেসিভির, হাইড্রোক্সিক্লোরোকুইনিন, এজিথ্রোমাইসিন, প্লাজমা থেরাপি এগুলো ইউজ না করার জন্য, পেশেন্টের কনসেন্ট ছাড়া। তবে পেশেন্টের কনসেন্ট নিয়ে হচ্ছে বাংলাদেশের যে ট্রায়াল হচ্ছে বা চলতেছে, এটার রেজাল্ট আলহামদুলিল্লাহ পজিটিভ বলা চলে এই পর্যন্ত। এখন পর্যন্ত যাদের প্লাজমা দেওয়া হচ্ছে এবং ক্রিটিক্যাল ইল পেশেন্ট গুলো প্লাজমা দেওয়ার পরে কিছুটা ক্রিটিক্যাল কন্ডিশন থেকে মডারেট কন্ডিশনে চলে আসতেছে। সো এটা ডেফিনেট একটা গুড নিউজ, বাট এটার ট্রায়ালের খুবই দরকার, এবং এটা এই অল্পতেই বলা যায় না, এগুলো হচ্ছে ট্রায়াল করে অনেক স্টাডি করেই হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকলটা আসবে। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে প্লাজমা থেরাপিতে কিছু পজিটিভিটি পাওয়া যাচ্ছে, সো ইটস এ গুড নিউজ। এবং এটা ছাড়া অ্যান্টিভাইরাল যেগুলো ইউজ করা হচ্ছে বলতেছে না করার জন্য, কারণ কিছু দেশে হচ্ছে অ্যান্টিভাইরাল ফেভিপিরাভিরে ভালো রেজাল্ট পাচ্ছে, যেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ইউজ করতো জাপানে। আবার কিছু জায়গাতে বলছে রেমডেসিভির ভালো রেজাল্ট পাচ্ছে, আর কিছু জায়গাতে বলছে ফেভিপিরাভির কোনো বেনিফিট দিতে পারে নাই, রেমডেসিভির পারে নাই। সো এগুলো নিয়ে অনেক কথা আছে, অনেক স্টাডি আছে যেগুলোর পক্ষে এবং বিপক্ষে যায়। সো ওই কারণে আমি আবার বলছি, অক্সিজেন, প্রন পজিশন এবং লো মলিকুলার হ্যাপারিন, এই তিনটা ছাড়া এখনো কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট আর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট হিসেবে বলা যাচ্ছে না, সবগুলো হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। স্যার এবং সরকারি যে হাসপাতাল যেগুলো আছে, তো ওখানে তো মানে বেড সজ্জা কম আছে, তো ওইখানে সজ্জা পাওয়ার জন্য অনেক দেখা যায় যে অনেক দুর্নীতি চলতেছে। মানে ওই করোনা রোগী যারা আছে তাদের দুর্নীতি, তাদেরকে ভর্তি করার জন্য স্যার মানে বিভিন্ন দালাল যুক্ত হয়। তো ওই ওই ক্ষেত্রে স্যার মানে একজন করোনা রোগীর পরিবার কি করতে পারছে? হ্যাঁ, প্যান্ডেমিক বা মহামারীর একটা প্রবলেম হচ্ছে এই মুহূর্তে, ওই মহামারীর সময় আসলে সব পেশেন্টই হসপিটালে বেড পায় না। এই কারণে এটাকে বলা হচ্ছে কি মহামারী বলা হচ্ছে, কারণ এখানে শুধু ট্রিটমেন্ট স্বল্পতা না, ইনস্ট্রুমেন্ট স্বল্পতা না, এখানে সব রকমের স্বল্পতায় থাকে। আর আমাদের বাংলাদেশের মতো জায়গাতে আরো অনেক বেশি স্বল্প। আমরা নর্মাল যে সিচুয়েশন, এই সিচুয়েশনে হচ্ছে আমাদের সরকারি মেডিকেল কলেজগুলো ফিল আপ থাকে, সিট দিতে পারে না। যেমন আমি আমার এক্সপিরিয়েন্স বলি, 2016 আমি যখন চিটাগং মেডিকেল ইন্টার্নশিপ করি, এমন কোন ওয়ার্ড ছিল না যে ওয়ার্ডে বেডের নিচে একজন করে পেশেন্ট থাকতো। মানে বেড সংখ্যার ডাবল পেশেন্ট থাকতো কখন? নর্মাল বাংলাদেশে, প্যান্ডেমিক বাংলাদেশে নয়, তখনও বেড 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 পাওয়া যেত না। আর প্যান্ডেমিক বাংলাদেশে এই মুহূর্তে এটা অবশ্যই খুব কষ্টকর হবে। আর দুর্নীতির ক্ষেত্রে আসলে যেটা বলবো, যেখানে সিটি নাই সেখানে আসলে দুর্নীতি বলতে সিট খালি থাকলে সিট দেওয়া যাবে। যেমন আমার জানা মতে চিটাগং জেনারেল হসপিটালে এখন করোনার কোনো সিট খালি নেই, বিআইটিআইডি তে খালি নেই। এখন এই দিন দিন এই প্রবলেমটা আরো বাড়বে, হয়তো প্রাইভেট হসপিটাল গুলো এডমিশন নিবে, কিন্তু প্রাইভেট হসপিটালে এডমিশন একটা প্রবলেম হচ্ছে, সেখানে যে নর্মাল পেশেন্ট গুলো থাকবে ওইগুলোই হচ্ছে ওইসব পেশেন্ট থেকে এফেক্টেড হয়ে যেতে পারে। এই কারণেই হচ্ছে তারা বলছিল আইসোলেট করে দেওয়ার, কিছু হসপিটাল কোভিড হবে, কিছু হসপিটাল নন কোভিড হবে। বাট বাংলাদেশের মতো জায়গাতে এটা কি পরিমাণ সম্ভব আমি বুঝতে পারতেছি না। হয়তো একটা সময় এসে সব হসপিটালকে কোভিড পেশেন্ট ট্রিট করতে হবে, এবং সবাইকে মাথায় এটাই নিতে হবে যে যদি কারো অন্য ডিজিজ থাকে, আমি হসপিটালে আমার কোভিড হইতে পারে। সো এই সেন্সেই হচ্ছে সবাইকে একটা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। আর যে সিট স্বল্পতা বলা হচ্ছে সেটা হয়তো অল্প কয়েকদিনের মধ্যে হয়তো সেটা কমে আসবে, বাট এরপরও যে পরিমাণ ছড়াচ্ছে, সব হসপিটাল কোভিড রোগী নেওয়ার পরও যে মানে আহ, সব রোগীকে ট্রিটমেন্ট করা সম্ভব হবে, এটা আসলে আমার মনে হচ্ছে না। একটা ক্রাইসিসে আমরা পড়তে পারি, যেখানে আমেরিকার মতো একটা দেশ নিউ ইয়র্ক সিটিতে এরকম ক্রাইসিস পড়ছে। সেখানে আমার ফ্রেন্ড আছে, ওদের সাথে কথা হয়েছে, তারা বলছে হচ্ছে ওরা করোনা রোগী, এমন একটা সময় হয়েছিল যেখানে ওরা করোনা রোগী ছিল অন্য কোনো পেশেন্টকে দেখতেছিল না। সরাসরি আইসিইউ পেশেন্ট দেখবে বা সিসিইউ পেশেন্ট দেখবে, নর্মাল কোনো পেশেন্টকে ওরা দেখবে না, অনলি করোনা পেশেন্ট দেখবে। এবং ওরাও কিন্তু ফেলিওর হয়েছে। তো যেখানে আমেরিকার মতো একটা সিস্টেম ফেলিওর, সেখানে আমরা যে পেরে উঠবো তা না। তবে এই স্বল্প ইনস্ট্রুমেন্ট, এই স্বল্প সজ্জা, এই স্বল্প ব্যবস্থা নিয়ে আমাদের যুদ্ধ করতে হবে। ডক্টরকে করতে হবে, হেলথ কেয়ার ওয়ার্কার্স করতে হবে, এবং সাধারণ মানুষকে করতে হবে এর পক্ষে। কারণ যদি সাধারণ মানুষ যদি আমাদের সাথে যদি সাপোর্ট না করে,
যদি ব্যাপারটা না বুঝে তাহলে কিন্তু এটা আরো কঠিন হয়ে যাবে। স্যার এখন আমরা কিছু কোশ্চেন নিব আমাদের লাইভ ভিউয়ার্স থেকে। এখন ফার্স্ট কোশ্চেন আসছে জাইমা শশী থেকে, আইইউসিএম। প্লাজমা কি শুধু যারা করোনা থেকে সুস্থ হয়ে ফিরেছে তারাই দিতে পারবে, নাকি যারা ইন জেনারেল রক্ত দেয় যেভাবে দেয় সেভাবে প্লাজমা ডোনেট করতে পারে? না, যারা করোনা আক্রান্ত হয়ে ফিরে আসছে ওরাই দিতে পারবে। তবে এখানেও একটা কথা আছে, যে পেশেন্ট কোভিড থেকে রিকভার হয়ে আসছে সেই পেশেন্টের যদি করোনার এগেনস্ট অ্যান্টিবডি টাইটার 1:160 থাকে বা একটা বেসলাইন আছে, ওই বেসলাইনে যদি অ্যান্টিবডি টাইটারটা পাওয়া যায় ওই পেশেন্টটি হচ্ছে প্লাজমা ডোনেট করতে পারবে। সব পেশেন্টও পারবেই না। কোভিড আক্রান্ত পেশেন্টও যদি প্লাজমা ডোনেট করতে চায় তাহলে ওই অ্যান্টিবডি টাইটারটা করাটা খুবই দরকার। কারণ যদি অ্যান্টিবডি যদি ওই পরিমাণ না হয় ফাইট করার লেভেলে, তাহলে ওই প্লাজমা দিয়ে ওই পেশেন্টের কোনো লাভ নাই। কারণ তার ফাইট করার জন্য তো আমরা যে কারণে প্লাজমাটা দিই অ্যান্টিবডির জন্য, অ্যান্টিবডি তো পরিমাণ মতো নাই, পর্যাপ্ত নাই। সো ওই প্লাজমা দিয়ে তো লাভ নাই। তবে এটা বলা হচ্ছে যারাই হচ্ছে ফাইট করে রিকভার করে আসছে ওদের ম্যাক্সিমাম হচ্ছে হয়তোবা পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবডি প্লাজমাতে থাকে ওই সেন্সে। আর যেহেতু আমাদের সোর্সের লিমিটেশন আছে, সেখানে একটা পেশেন্ট মরেই যাচ্ছে, ওই ক্ষেত্রে হয়তো একটা ব্লাইন্ডলি অনেক ক্ষেত্রে পেশেন্টের কনসেন্টে, পেশেন্ট পার্টির কনসেন্টে ইউজ করতেছে। বাট উচিত হচ্ছে অ্যান্টিবডি টাইটার করে তারপরে প্লাজমাটা ডোনেট করে এবং প্লাজমাটা পুশ করা। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমরা যে প্লাজমা তো ওই ক্ষেত্রে যারা করোনা রোগী আছে মানে আক্রান্ত ছিল তাদেরও তো স্যার করোনা করোনা পুনরায় হতে পারে। চীনে আমরা দেখছি যারা করোনা আক্রান্ত তারা সুস্থ হয়ে গেছে, দেন পরবর্তীতে আবার হয়েছে। তো ওই ক্ষেত্রে ওই প্লাজমা ডোনেশনটা স্যার কতটুকু সেফ স্যার? সেলফ হাইজিন এবং ডিস্টেন্সিং মেনটেন করলে সেফ। আর আরেকটা গুড নিউজ হচ্ছে এই পর্যন্ত সেকেন্ড টাইম যারা করোনা আক্রান্ত হয়েছে এর মধ্যে সেকেন্ড টাইম করোনা আক্রান্ত হয়ে ডেথ হয়েছে ওইরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। সো হয়তো সেকেন্ড টাইম আক্রান্ত হচ্ছে বাট অতটা ক্রিটিক্যালি ইল হয়তো হচ্ছে না এই পর্যন্ত। পরে সেটা অনেক সময় রিসার্চ চেঞ্জ হয়। বাট প্যান্ডেমিকের ডিসেম্বর থেকে এই মাস পর্যন্ত সেকেন্ড টাইম এফেক্টেড কোনো কোভিড-19 পজিটিভ পেশেন্ট ডেথ হয়েছে ওরকম কোনো ইনফো আমার বা আমাদের কাছে নাই। আচ্ছা, আমাদের আরেকটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে মোহাম্মদ রিজওয়ানুল হক করেছেন, প্লাজমা সর্বোচ্চ কতবার এবং কতটুকু দেওয়া যায়? ব্লাড গ্রুপ মিল থাকা কি বাধ্যতামূলক? হ্যাঁ, ডেফিনেটলি হচ্ছে ব্লাড গ্রুপ মিল থাকতেই হবে। স্যার এটা কয়বার দেওয়া যাবে এবং কতটুকু দেওয়া? হ্যাঁ, এখন এখন কিছু রিসার্চ বলতেছে কোভিড-19 পজিটিভ হওয়ার পরে একটা পেশেন্টের 6 মাস পর্যন্ত অ্যান্টিবডি ব্লাডে থাকে, তারপরে হয়তোবা কমে যেতে পারে, বাট এটার কোনো এভিডেন্স নাই। সো কয়বার দেওয়া যায় এই এই ব্যাপারটা বলার আগে আমাকে বলতে হবে হচ্ছে আসলে ওই ব্লাড থেকে আবার অ্যান্টিবডি টাইটার করে চেক করতে হবে তার ব্লাডে কোভিড-19 এর এগেইনস্টে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবডি আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সে অবশ্যই ডোনেট করতে পারবে। এই কারণে আমি বারবার বলতেছি আসলে অ্যান্টিবডি টেস্ট ছাড়া প্লাজমা ডোনেট করাটা উচিত না। বাট যদি আমাদের সোর্স এখন কম সেই ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে হচ্ছে, বাট ইন ফিউচার আশা করতেছি অ্যান্টিবডি টেস্টিংটা আমাদের কাছে চলে আসবে, আসলে আমাদের জন্য আরো সহজ হবে। স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ডেঙ্গু এর সাধারণ উপসর্গ জ্বর এন্ড করোনারও সাধারণ উপসর্গ কিন্তু জ্বর। তো ডেঙ্গু হয়েছে নাকি আমার করোনা হয়েছে সেটা কিভাবে স্যার আমরা স্যার ডিস্টিংগুইশ করবো? আর ওকে, টেস্ট যেগুলো আছে স্যার মানে করোনা মানে জ্বরের জন্য যে এইসব টেস্ট করা হয়, ওইসব টেস্ট করার সময় আমি কি স্বাস্থ্য বিধি মেনটেন করে যদি করতে চাই, আমাকে অনেক সময় যদি জ্বর বলি তখন কিন্তু টেস্ট করতে চাই না আমাদের হসপিটাল বিভিন্ন হাসপাতাল, তো সেক্ষেত্রে কি করা যায়? এখন করোনার সাথে আমরা ডেঙ্গু পেশেন্ট অনেক পাচ্ছি। সো করোনার সাথে ডেঙ্গুর অনেক ফিচারও মিলে যায়। সো ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী ডেঙ্গু আর করোনা কনফার্ম করে বলা কখনোই সম্ভব না। তবে ডেঙ্গু টেস্ট যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ইভেন চট্টগ্রামের যে কোনো লেভেই 80% লেভেল ডেঙ্গু টেস্ট হয়। সো একটা ডেঙ্গু প্রথম 3 দিন 4 দিন বা 5 দিনের মধ্যে হচ্ছে NS1 অ্যান্টিজেন, আর 5 দিনের চেয়ে বেশি হয়ে গেলে বলা হচ্ছে আমাদের অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। সো প্রথম দিন থেকে যে কোনো দিন আমরা ডেঙ্গু টেস্ট
ডেঙ্গু টেস্টের ইন্ডিকেশন অনুযায়ী যদি আমরা ওই পরীক্ষাটা করাই, স্পেসিফিক পরীক্ষাটা, প্রথম 4-5 দিনে NS1 অ্যান্টিজেন বা 5 দিন পরে আসলো ডেঙ্গু অ্যান্টিবডি করালাম, তাহলে আমরা বুঝে যাব এটা ডেঙ্গু কিনা। যদি ডেঙ্গু না হয়ে থাকে তখন আমরা কোভিড এর দিকে হয়তোবা চিন্তা করতে পারি। আর কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো হচ্ছে যেমন কমপ্লিট ব্লাড কাউন্টে ডেঙ্গুতে যেটা হয় সেটা হচ্ছে প্লাটিলেটের পরিমাণটা কমে যায়। সো আমরা যদি প্যারামিটার গুলো চেক করি, যদি প্লাটিলেটের পরিমাণটা কম থাকে তাহলে আমরা হয়তো চিন্তা করি এটা ডেঙ্গু হওয়ার চান্স আছে, নট কনফার্ম, চান্স আছে। আর হচ্ছে কোভিডে যেটা হচ্ছে সেটা হচ্ছে লিম্ফোসাইট বা লিম্ফোপেনিয়া পাচ্ছে, মানে ওইখানে তো অনেক রকমের আমাদের মার্কার থাকে, তো সেখানে হচ্ছে লিম্ফোসাইটের পরিমাণটা কমে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে ডেঙ্গুর ক্ষেত্রে কোভিডের ক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণটা বেড়ে যাচ্ছে। সো এইসব মার্ক চেক করে আমরা কিছুটা একটু চিন্তা করতে পারি এটা কোভিড নাকি হচ্ছে ডেঙ্গু। যদি যে পেশেন্টটা আছে তার বাসায় যদি কোনো কোভিড পজিটিভ পেশেন্ট থাকে, বা যদি সে এর মধ্যে কোনো একটা জনবহুল এরিয়ায় গিয়েছে যেখানে কোভিড এর প্রকোপটা বেশি, বা সে এমন কারোর সাথে তার এই কয়েকদিনে দেখা হয়েছে যার পরবর্তীতে কোভিড পজিটিভ আসছে, কন্ট্রাক্ট যেটা বলে কন্ট্রাক্ট ট্রেসিং, তো সে যদি কোভিড এর কন্ট্রাক্টে আছে তাহলে আমাদের কোভিড। বা সে যদি আইসোলেট থাকে, বাসায় থাকে একটা পেশেন্ট জ্বর আসছে, তাহলে আমরা প্রথমে হয়তো ডেঙ্গু চিন্তা করতে পারি। বাট ক্লিনিক্যাল ফিচার বা লক্ষণ অনুযায়ী ডেঙ্গু বা কোভিড বলাটা অসম্ভব। এক্ষেত্রে তো তাহলে স্যার সব রকমের টেস্ট করতে হবে, করোনা করোনা ডেঙ্গু কোনোটা টেস্টই করতে হবে স্যার? নো, প্রথমে হচ্ছে আমরা ক্লিনিক্যাল ফিচার আমরা মিলাই দেবো, লক্ষণগুলো মিলাই দেবো। যেমন করোনার কিছু লক্ষণ আছে, সর্দি, কাশি, যেটা ডেঙ্গুতে হওয়ার সম্ভাবনা কম। যেমন গলা ব্যথা হয় কোথায়, কোভিডে কমনলি, ডেঙ্গুতে হওয়ার চান্স কম। তারপর হচ্ছে লুজ মোশন অনেক সময় আমাদের কোভিডে হয়, বাট ডেঙ্গুতে কম। তো এরকম ক্লিনিক্যাল ফিচার গুলো আমরা দেখেই আমরা বুঝে যাই এটা কি ডেঙ্গুর দিকে যাবো আমরা নাকি কোভিড এর দিকে যাবো। বাট ইনভেস্টিগেশন ছাড়া এটা কোভিড ও ডেঙ্গু বলাটা পসিবল না। স্যার আমাদের কিছু কোশ্চেন আসছে। আইসি আইসি থেকে নিন ব্রিদিং বলছে, এখন প্রচুর সিজনাল জ্বর, হাঁচি, কাশি দেখা যাচ্ছে যা করোনা উপসর্গের প্রায় কাছাকাছি। তাই এখন এমনটা হলে কি কি পদক্ষেপ নিতে পারি আমরা? ওকে, প্যান্ডেমিক বা মহামারীর একটা রুলই হচ্ছে যখনই কোনো পেশেন্টের ওই প্যান্ডেমিকের লক্ষণ আসবে, আই মিন এখন যেহেতু করোনা চলতেছে, যেহেতু করোনার লক্ষণ সাথে নর্মাল ফ্লু এর লক্ষণের মিল আছে, সেহেতু আমাদের ধরে নিতে হবে এটা প্রথমে হচ্ছে করোনা, নট সিজনাল ফ্লু। ঠিক আছে, তারপর ওই পেশেন্টকে হচ্ছে কোভিড হিসেবে ট্রিট করতে হবে, বাসায় আইসোলেটেড থাকবে, হাইজিন মেনটেন করবে। তারপর হচ্ছে সে নিজেকে ফলো আপ করবে, তার কন্ডিশন কি খারাপ হচ্ছে কিনা, শ্বাসকষ্ট হচ্ছে কিনা, বা জ্বরের পরিমাণ বাড়তেছে কিনা। ইভেন যেহেতু এখন যেহেতু অনলাইনে অনেক ডক্টররা ট্রিটমেন্ট দিচ্ছে, সে অনলাইনে যে কোনো ডক্টরের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তাহলে 3-4 দিন ফলো আপ করলেই বুঝে যাবে এটা কি নর্মাল ফ্লু নাকি হচ্ছে কোভিড। আর অনেক সময় কোভিডও হচ্ছে কোনো সিমটম ছাড়াই থাকে বা নর্মাল ফ্লু এর মতো থাকে, সেটা আবার ঠিক হয়ে যায়। সো নর্মাল ফ্লু এর সাথে কোভিড এর মেলানোটা কঠিন, তবে প্যান্ডেমিক হচ্ছে ওই সিচুয়েশনে আমাদেরকে প্রথমেই ধরে নিতে হবে এটা কোভিড হিসেবে, আইসোলেট করে ওইভাবে আমাদেরকে ওই ট্রিট করতে হবে। আচ্ছা স্যার। স্যার আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে অনেকে বলে যে ব্লাড গ্রুপ করোনা আক্রান্তের ক্ষেত্রে প্রভাবিত করে। বিভিন্ন রিসার্চেও বলেছিল যে ও পজিটিভ এন এ পজিটিভ এর মধ্যে, মানে যে ও পজিটিভটা বেশি বেশি করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, এরকম কিছু লজিক দেখানো হয়েছিল। তো এটা কতটুকু সত্যি? হ্যাঁ, এটার একটা একটা ব্যাপার আছে, এটা হচ্ছে ইতালির একটা রিসার্চ ছিল, হচ্ছে ইতালিতে খুব সম্ভবত পজিটিভ ব্লাড গ্রুপের যারা, তারা কোভিডে বেশি আক্রান্ত হয়েছে। বাট আমাদের বাংলাদেশে এই পর্যন্ত যে কোভিড পেশেন্ট গুলো পাওয়া গিয়েছে এদের মধ্যে হচ্ছে এবি ব্লাড গ্রুপ, এ পজিটিভ, তারপর হচ্ছে বি পজিটিভ। এর মধ্যে হচ্ছে এ পজিটিভ ব্লাড গ্রুপের লোকরা হচ্ছে বেশি আক্রান্ত হচ্ছে, এবং এ বি গ্রুপের লোকরা হচ্ছে বেশি ক্রিটিক্যালি ইল হচ্ছে। আর ও পজিটিভ বা ও গ্রুপের লোকরা হচ্ছে কম বা লেস এফেক্টেড হচ্ছে। এখানে বলা হচ্ছে হয়তো এন্টি এর প্রেজেন্ট অথবা অ্যাবসেন্স এর একটা ইফেক্ট আছে।
কোভিড এর ক্ষেত্রে আর কি। এটা নিয়ে এক এক দেশে এক এক রকম। বাংলাদেশের পারপাসে এবি ব্লাড গ্রুপের লোকেরা বেশি ক্রিটিক্যাল ইল হচ্ছে এই পর্যন্ত। এ পজিটিভ ব্লাড গ্রুপের লোকেরা হচ্ছে বেশি এফেক্টেড হচ্ছে, আর লেস হচ্ছে ও ব্লাড গ্রুপের পেশেন্ট বা লোকরা। তো এটা নিয়ে আরো গবেষণা দরকার, স্পেসিফিক্যালি বলা যায়। ওই ক্ষেত্রে স্যার যারা মানে আমরা জানি যে মানে ও পজিটিভ যারা আছে তারা সর্বগ্রহীত বা এই রোগের দিকে আছে, তো প্লাজমা যারা সুস্থ হচ্ছে তারা মানে প্লাজমা দেওয়ার ক্ষেত্রে কি যে একদম স্পেসিফিক ব্লাড গ্রুপ হলো হতে হবে, নাকি মানে যারা মানে দিতে পারে তারা দিতে পারবে, যারা দিতে পারবে না তারা দিতে পারবে? No, অবশ্যই অবশ্যই সেম ব্লাড গ্রুপের হতে হবে, অবশ্যই। এবং হচ্ছে এই প্লাজমারও কিন্তু একটা রিয়াকশন হয়, যে কোনো ব্লাড প্রোডাক্টের বডিতে কিন্তু খুব ডেডলি রিয়াকশন হয়। এই রিয়াকশনের কারণে কিন্তু পেশেন্টকে আইসিইউতে অ্যাডমিট হইতে হয়। সো ধরে নিতে হবে যে প্লাজমা সেম ব্লাড গ্রুপের হইতে হবে, এবং প্লাজমা দিলে কিন্তু রিয়াকশন হইতে পারে। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন হচ্ছে কোভিড-19 এর টেম্পারেচারটা কত থাকে? কোভিড-19 এর মানে বডি টেম্পারেচারটা আমি জিজ্ঞেস করছি। কোভিড-19 আগে যেটা বলা হতো সেটা হচ্ছে টেম্পারেচার 100 এর চেয়ে বেশি হয় না, বাট এখন যেটা দেখা যাচ্ছে পেশেন্টের প্রথম দিকে টেম্পারেচার কম থাকে, 99, 100, একটা সময় গিয়ে 102, 3, 104 পর্যন্ত হয়ে যাচ্ছে। সো স্পেসিফিক কম বা বেশি বলা যাবে না, এটা ধীরে ধীরে টেম্পারেচার বাড়তে পারে। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে তানভীর আলম করেছে ওনার আব্বার হার্ট ব্লক 3টা, ওনার জন্য কি এক্সট্রা স্টেপ নিতে হবে? সরি, তানভীর আলমের আব্বুর হার্ট হার্টের মধ্যে ব্লক 3টা, তো করোনা ভাইরাসের প্রতিরোধে মানে ওনার জন্য কি কি স্টেপ নেওয়া যাবে, নিতে হবে? ওকে। বাসায় যেসব বয়স্ক পেশেন্টরা থাকে, বয়স্ক বাবা মা দাদা দাদিরা থাকে, এই সমস্ত পেশেন্টকে আইসোলেট করে ফেলতে হবে, আলাদা রুমে রাখতে হবে। এবং ঘরে যেসব ছেলেমেয়েরা বা লোকজন ঘরের বাইরে যায়, ওইসব লোকজন হচ্ছে ওই সমস্ত বয়স্ক বা অন্য ডিজিজ পেশেন্টের সাথে কম কথা বলবে বা ডিস্টেন্স মেনটেন করবে। কারণ ওই যেই বয়স্ক লোকটা ঘরে আছে, উনি যদি কোভিড আক্রান্ত হয়, একমাত্র ঘরের অন্য যে লোকরা বাইরে যাচ্ছে ওদের মাধ্যমেই হবে। সো সেফটি হচ্ছে ওনাকে আইসোলেট করে রাখা, কন্ট্রাক্টে যাওয়া যেতে দেওয়া যাবে না। এখন আমাদের সাথে জয়েন করবেন আমাদের আইসি মডেলিং ক্লাবের ফাউন্ডার জহির ভাইয়া। এই যে করোনা নিয়েও আপনার সাথে আপনার একজন বলতে পারি যে আপনার খুব কাছের একজন মানুষ, আমরা সবাই জানি সেটা। তো এখন আপনারা আমরা যতদূর শুনেছিলাম যে আপনারা দুজন একসাথে আইসোলেশন এক সময় আইসোলেশনে গিয়েছিলেন, এখন আপনারা কি অবস্থায় আছেন? আপনাদের দুজনের কাছে কি কোশ্চেন? হ্যালো, ফারহানিম, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আমাকে শোনা যাচ্ছে ইমু? জি ভাইয়া শোনা যাচ্ছে, আপনি ভালো আছেন ভাইয়া? আচ্ছা, আসসালামু আলাইকুম। আহ, একটা সংশোধনী দিই, সেটা হচ্ছে যে আমি এই ক্লাবের কো ফাউন্ডার না। আমি ফাউন্ডারই বলেছিলাম। ফাউন্ডার বলছে, আমার কথা আমি শুনি নাই ঠিকঠাক মতো, ফোন আসতেছে বারবার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা হচ্ছে পার্ক ভিউতে মার্চের 21 তারিখ হচ্ছে তানভীর কাতার এবং ইতালির পেশেন্ট রিসিভ করছে। 2 দিন বা 3 দিন পরে হচ্ছে যে আমরা দুজন একসাথে কফি খাইছিলাম। এরপরে 25 তারিখ হচ্ছে আমরা দুজন আইসোলেশনে ঢুকছি। ও 24 তারিখ ঢুকছিল, আমি মনে হয় 25 তারিখের দিকে ঢুকছিলাম। তো এরপরে আমি ক্লোজলি মনিটরে ছিলাম তানভীরের। আমার ষষ্ঠ, সপ্তম, অষ্টম দিন অবস্থা একটু খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো সব মিলাই। আচ্ছা ভাইয়া, আপনার কাছে আমার একটা পার্সোনাল কোশ্চেন, সেটা হচ্ছে আপনি তো চাইনা যেখানে আছেন সেখানে পড়ালেখা করতেছিলেন, তো মাস্টার্স করতেছিলেন যার যতদূর সম্ভব। তো এখন যেখানে করোনার উৎপত্তি সেখানে আপনি সেখানেই ছিলেন, তো সেই অবস্থায় আপনি কিভাবে নিজের ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করেছেন, কিভাবে নিজে মানসিক ভাবে স্ট্রং ছিলেন?
এটা বলি, চায়নাতে করোনা ভাইরাস প্রথম শুরু হয় হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ, এবং সেটা ডিসেম্বর 31 তারিখ উহান প্রভিন্সে শুরু হয়। ওখান থেকে এরপরে মেয়র হচ্ছে এটা ক্লেম করার পরে গভর্নমেন্ট প্রথমে এটা বলে যে না, এটা কোভিড টভিড এরকম কিছু না, বাট পরবর্তীতে 16 তারিখে হচ্ছে এটা খুব পাবলিকলি আসে। তো আমি দেশে ব্যাক করি করোনা শুরু হওয়ার, আমাদের লকডাউন শুরু হয়েছিল আমাদের 25 তারিখ আমাদের ইউনিভার্সিটিতে, আমি 30 তারিখ হচ্ছে দেশে ব্যাক করি। সো এরপরে আসলে দেশে এসে আমি করোনা পাইনি, বাট দেশে আসার পরে জানুয়ারি 30 তারিখের পর থেকে আমি 1 সপ্তাহ পরে পারবিতে জয়েন করি আমি আবার। এরপরে হচ্ছে ফেব্রুয়ারি মাস চলে যায়। আহ মার্চের 25 থেকে হচ্ছে আমার মূলত কোভিডটা স্টার্ট হয়। তো তখন থেকে আমি ক্লোজলি মনিটরে ছিলাম ডক্টর তানভীরের। তার পরামর্শ মোতাবেক তার আগের বক্তব্য যেগুলো ছিল, সে আমাকে ট্রিটমেন্ট যেগুলো দিছিল, ট্রিটমেন্ট প্ল্যান ছিল হচ্ছে যে শুধুমাত্র প্যারাসিটামল আর হচ্ছে কিছু ভিটামিন দিছিল, যে জিঙ্ক, ক্যালসিয়াম, ডি, তারপর হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ফলমূল খাওয়া, শাকসবজি খাওয়া, এই। আর মানসিকভাবে শক্তি বা মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য আমরা যেটা করছি, আমরা দুজনের কোয়ারেন্টাইন পিরিয়ড যেহেতু বা আইসোলেশন পিরিয়ড যেহেতু সমসাময়িক ছিল, একদিন একদিন আগে আর পরে, আমরা দুজন কি করতাম, প্রত্যেকদিন ডিসকাস করতাম, এবং আমাদের একটা গ্রুপ আছে যে আমরা প্রত্যেকদিন পুরো বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সবকিছু মিলে আমরা ডিসিশন নিতাম বা আলোচনা করতাম। সেখান থেকে আমরা আবার নিজেদেরকে বুস্ট আপ করার চেষ্টা করতাম। মানে বন্ধুরা বন্ধুদেরকে হেল্প করা যেরকম বলে, যে আমরা সবসময় বলতেছি এখন যে সবাই সবার সাথে একটু কথা বলুন, মানসিকভাবে চাঙ্গা রাখুন, ঠিক এই জায়গা থেকে হচ্ছে যে আমি আসলে নিজেকে একটু সেফ রাখছি আলহামদুলিল্লাহ। স্যার, আপনার কাছে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনারা দুজন একসাথে আইসোলেশনে গিয়েছিলেন। তো আপনারা যখন একসাথে আইসোলেশনে গিয়েছিলেন, সেটা সেই এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে একটু শেয়ার করুন। ওকে, প্রথমে যে ব্যাপারটা বলবো, মার্চের যে কোনো একটা ডেটে কয়েকটা পেশেন্ট আসছে। কাতারের যে পেশেন্ট গুলো ছিল, তারা হচ্ছে কাতার থেকে আসার পরে ওনার ওয়াইফ এবং দুই বাচ্চা, ওয়াইফ এবং ওনার টোটাল 4 জনেরই সর্দি কাশি স্টার্ট হয়ে গেছে। তো ওনাদেরকে আমরা ট্রিটমেন্ট দিলাম। পরে একজন পেশেন্ট আসছে যিনি একটু টক্সিক ছিল। তো যে ওনার সর্দি কাশি, বলতেছে হালকা শ্বাসকষ্ট আছে। তো আমি জিজ্ঞেস করলাম হচ্ছে মানে আপনি কি করেন? উনি বলতেছে হচ্ছে আমি জব করি। তারপরে আমি বলছি, ঠিক আছে আপনি বেডে শোন, আমি আসতেছি। যেহেতু ওই সময় বাংলাদেশ অবস্থা এরকম হয় নাই, পিপি বা আমাদের যেসব ইনস্ট্রুমেন্ট আছে, পার্সোনাল ইকুইপমেন্ট, ওইসব আমরা প্রপারলি পাই নাই। যার কারণে যেহেতু নর্মাল পেশেন্ট, আমি ওইভাবে দেখতে গেছি। পরে গিয়ে আমার কাছে করোনা যখন হাইলি সাসপেক্টেড মনে হলো, আমি একটু প্রেশার দিয়ে বললাম। তখন উনি বললো হচ্ছে উনি ইতালি থেকে আসছে। আসলে ওনার মিথ্যা কথা বলার কারণেই হচ্ছে আমি এবং আমার ওই দিনের আমার সিস্টার সহ কয়েকজন হচ্ছে আমরা মনে হয়েছিল আমরা হালকা এফেক্টেড হয়েছি, কারণ ওই সময় যেহেতু চট্টগ্রামের মধ্যে যেহেতু কোভিড টেস্টিং আসে নাই, সো আমরা করাতে পারিনি, বাট আমাদের সিমটম ছিল। এবং ওই একটা লোকের মিথ্যা কথার কারণে আমরা টোটাল, আমার ওই দিন আরেকজন ডক্টর, তারপর হচ্ছে আমার একজন নার্স, একজন ওয়ার্ড বয়, টোটাল আমাদের মেডিকেল টিমের একটা অংশ আমাদের 21 দিনের আইসোলেশনে যাইতো। এবং এটা বলার পরে পেশেন্ট স্বীকার করছে। পরে পেশেন্টকে ট্রিটমেন্ট বললাম যদি আপনার শ্বাসকষ্ট হয় তাহলে আপনি যেখানে যাওয়ার আমি সেখানে যেতে বলেছি। পরে তার ঠিক আমি তখন জহিরকে বললাম যে এই অবস্থা। তারপর বললাম যে কিছু হবে না হয়তোবা, মনের ধারণা। কিন্তু তার 2 দিন পরে আমি কিন্তু ওই দিন থেকেই ইয়েতে চলে আসছি, কোয়ারেন্টাইনে চলে আসছি। এমডি স্যারকে বলে, স্যার বললো ঠিক আছে, যেহেতু তোমার সাসপেক্ট মনে হচ্ছে তুমি তাহলে কোয়ারেন্টাইনে চলে যাও। এবং ঠিক তার একদিন পরে আমার ওয়ার্ড বয় আমাকে ফোন দিয়ে বলে, স্যার আমার তো কাশি জ্বর শ্বাসকষ্ট। সিস্টার বলে যে আমার তো গলা ব্যথা করছে, আমার তো গলার এক পাশে ফুলে গেছে। তার বললাম ঠিক আছে, তোমরা তাহলে আইসোলেট হয়ে যাও। তারপর তার 2 দিন পরে আমার শুরু হলো হালকা গলা ব্যথা, তারপর জ্বর। ঠিক তার 1 ঘন্টা আগে হচ্ছে আসছিল জহির, যেহেতু আমি কোয়ারেন্টাইনে আসছি, সে আমাকে দেখতে আসছে। তারপর আমরা নিচে বসে হচ্ছে কফিও খেলাম, কারণ ওই সময় চিটাং এর মধ্যে কোভিড এর অত বেশি প্রকোপ নাই, যার কারণে আমরা জিনিসটাকে ছিল ওই সময় ছিল না, এরকম ছিল না, কিছুই ছিল না। তো সে আমরা কফি খেয়ে আসলাম। তার 1 দিন পরে আমার জ্বর চলে আসছে এবং জহির বলতেছে তারও নাকি গলা ব্যথা, আমার 1 দিন পরে।
ঠিক তার 4-5 দিন পরে দেখি আমার হেডেক হচ্ছে, আমার জ্বর বাড়তেছে। তার 7th ডেতে গিয়ে আমার হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে। তারপর 9 ডেতে গিয়ে আমার হালকা মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, আমি প্রনিং করতেছিলাম, কিছু মেডিসিন, জিঙ্ক, ভিটামিন ডি, এজিথ্রোমাইসিন যা যা আছে ওই সময়ের জন্য আমি খাচ্ছিলাম। তারপর 12 ডে থেকে আমি অনেক উইক হয়ে গেছি। কিন্তু ওই মুহূর্তে যেহেতু চিটাগাংয়ের মধ্যে টেস্টিং এর তেমন একটা ব্যবস্থা নাই এবং খুবই একটা বিশৃঙ্খল অবস্থা, আমি বাসায় আইসোলেশনে থেকে বাসায় নিজে ট্রিটমেন্ট নিচ্ছিলাম। 16 ডে, 16তম দিনে গিয়ে আমার কাছে মনে হচ্ছে একটু ভালো, আমার ওই পাতলা পায়খানার ইন্টেন্সিটি একটু কমছে। বলে রাখা ভালো, আমি এর মধ্যে প্রায় 7 ডেজ হচ্ছে মেট্রোনিডাজল খেয়েছি, ফিলমেট, যেহেতু পাতলা পায়খানা হচ্ছে, বাট আমার কোনো ইমপ্রুভমেন্ট হয় না। নর্মালি আমার যদি এমবিবিএস এই টাইপের প্রবলেম হয়, আমি মেট্রোনিডাজল 2 দিন খেলে আমার পায়খানা কষাই কনস্টিপেশন হয়ে যায়। তো এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। তারপর 21তম দিনে আমার কাছে মনে হচ্ছে আমি কিছুটা ভালো, তবে আমি খুব বেশি উইক, আমি বেশিক্ষণ হাঁটতে পারি না। তারপর আমি ভাবলাম হসপিটালে যাবো, আমি এমডি স্যারকে ফোন করলাম। স্যার বলছে তুমি যেহেতু উইক, তুমি আরো 14 দিন কোয়ারেন্টাইনে থাকো। স্যার ব্যাপারটা বুঝছে। তারপরে 25 ডেতে গিয়ে আমার আবার জ্বর চলে আসছে, আবার উইক হয়ে গেছে আমি। তারপরে আমি আবার আইসোলেশনে আমি থাকলাম এবং আমি যা যা অ্যাডভাইস ওগুলি ফলো করতেছি। 34 ডেজে গিয়ে আমি 34 ডেতে গিয়ে আমার মনে হচ্ছে এখন আমি ওকে, একটু আমার কাশি কমছে, শ্বাসকষ্ট কমছে, উইকনেস কমছে। তখন হচ্ছে আমি দুধ, ডিম, হাই এনার্জি খাবারগুলো আমি খাচ্ছিলাম। তারপর 38 ডেতে গিয়ে মনে হচ্ছে আমার এখন এনার্জি ফিরে আসছে, কিন্তু কাশি আমার এখনো আছে। তারপর আমি নর্মাল হয়ে গেলাম। তারপর আমি হসপিটালে যাওয়া শুরু করলাম, আবার পেশেন্ট দেখা শুরু করলাম। তারপর আমার কাশি যায় না, কাশি থেকে গেছে। পরে আমি এক্স রে করালাম, এক্স রে মধ্যে হালকা প্রবলেম আছে। তো আমার একজন সিনিয়র ডক্টর রফিকুল হাসান, নেফ্রোলজিস্ট, তো আমি ভাইকে বললাম যে ভাই আমার তো এই প্রবলেম ছিল, এটা ছিল, এই এক্স রে এটা হচ্ছে। এখন যেহেতু আমার ব্যাপার, নিজের ব্যাপার, একটু সিনিয়র একটু ইয়া নেওয়া ভালো, ওপিনিয়ন নেওয়া ভালো। তো উনি সঙ্গে সঙ্গে বললো যে তুমি এখনই হচ্ছে এক্স রেটা আমাকে পাঠাও, মেসেঞ্জারে পাঠাই দাও। আমি পাঠাই দিছি। তারপর বললো যে এক্স রে রিলেটিভলি গুড, বাট কিছু প্রবলেম আছে, কিছুটা আমার কাছে মনে হচ্ছে কিছু এরিয়া একটু ডাইলেট হয়ে আছে। তো বললো হচ্ছে তুমি এখন হচ্ছে ব্রঙ্কাইটিস লেভেলের মেডিসিন গুলো খাও। এই বলে উনি আমাকে স্টেরয়েড এবং আরেকটা মেডিসিন দিল, বলে এগুলো খাও। ওগুলো খাওয়ার আল্লাহর রহমতে আমি যখন স্টার্ট করলাম, আমার একদিনের মধ্যে আমার কাশিটা কমে গেল, 50%ই কমে গেল। 3-4 দিন খাওয়ার পরে দেখি আমার 80%ই কাশি কমে গেল। তারপর আমি আর ভাইকে ফোন করলাম, ভাই বললো যে ইয়েস, ইটস এ গুড নিউজ। তারপর ভাই বললো আরো 3 দিন পর টোটাল 8 ডে কন্টিনিউ করো। তবে মনে হচ্ছে এটা হয়তো ওইরকম কিছু একটা ছিল, তোমার লাংসে বিশাল একটা ইফেক্ট হয়েছে, ভূমিকম্প হয়েছে, সেটা এখন আস্তে আস্তে আবার ব্যাক করবে। কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যারা ক্রিটিক্যালি ইল থাকে ওইসব পেশেন্টের কাশি অনেকদিন থেকে যায়, কাশি কমে আসতে অনেক সময় 30 দিন থেকে 60 দিন, মানে 1 মাস থেকে 2 মাস সময় লাগে, এই আর কি। তবে ওই সময় মেন্টালি স্ট্রং থাকা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। যখনই মনে হচ্ছে আমার মনে হয় করোনা হয়েছে, আমার তো মনে হয় এখন সব শেষ, তাহলে কিন্তু হবে না। কারণ হচ্ছে আমরা স্ট্রেস তানভীর তানভীর ওই সময়টা কিন্তু আমরা সবাই সবাইকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিলাম, আমরা যারা ওই বুস্টার, সময় গেছিলাম। সাইকোলজিক্যাল একটা সাপোর্ট ছিল। তারপর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে ইউএস এর একটা রিসার্চ বলতেছে হচ্ছে কোভিড এর পেশেন্ট যদি 8 ডে থেকে 14 আর 16 ডে পর্যন্ত যদি স্টেবল থাকতে পারে, কোনো সাপোর্ট, কোনো বেশি ক্রিটিক্যাল সাপোর্ট দরকার না হয়, তাহলে সেই পেশেন্ট গুলো আস্তে 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 ইমপ্রুভ করে যাচ্ছে। তখন আমার মনে একটা আশা ছিল হচ্ছে যেহেতু আমার এতদিনে যেহেতু এত বেশি খারাপ হয় না, হয়তো আমি আস্তে আস্তে ইমপ্রুভ করে যাব, এবং আল্লাহর মতো আস্তে আস্তে ইমপ্রুভ করে গিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছিল এই সিমটমটা হয়তো টেস্ট করলে পজিটিভ আসতো, এবং আমি হয়তো মডারেটলি ইলও ছিলাম, মানে যে কন্ডিশন আমার ছিল সেটা হয়তো মডারেটলি ইল ছিল। কারণ আমার কাছে হচ্ছে প্রনিং পজিশন করার পরে আমার ভালো লাগতো, আর অ্যাটাক গুলো এমন ছিল, আমার জ্বর আসছে, আমার হঠাৎ করে খুব খারাপ লাগতেছে, আমি তখন আমার হার্ট রেট চেক করতেছি, আমার পালস অনেকটা 120, 125, 130, এবং আমার ভার্টাইগো মানে মাথা ঘোরাচ্ছে। মাথা ঘোরানো কিন্তু হাইপোক্সিয়া, মানে অক্সিজেন কমে যাওয়ার একটা লক্ষণ। সো যেহেতু আমার বাসায় পালস অক্সিমিটার নাই, আমি আমার ব্লাডে অক্সিজেন চেক করতে পারিনি, বাট লক্ষণ অনুযায়ী হয়তো আমার কিছুটা হাইপোক্সিয়া বা অক্সিজেন কমে যাচ্ছিল। এবং প্রনিং করার পরে আমার সেই প্রবলেমটা আবার 5-10 মিনিটের মধ্যে ইমপ্রুভ করে যেত। তো সবকিছু মিলেই দেখলাম যে আমার পার্সোনাল যেটা ওপিনিয়ন,
প্রনিং পজিশন আমাদেরকে অনেক হেল্প করে। প্রনিং পজিশন করলে বডিতে হাইপোক্সিয়া থাকলেও সেটা অনেকটা রিকভারি হয়ে যায়, কারণ লাং অনেক স্পেস পায়। এবং আরেকটা হচ্ছে রেসপিরেটরি এক্সারসাইজ বা ব্রিদিং এক্সারসাইজ যা আছে, ওই আপনারা যদি ইউটিউবে চেক করেন পাবেন, ওই এক্সারসাইজ গুলো করা উচিত। তাহলে হচ্ছে লাং অনেক স্ট্রং হয়ে যায়, ফলে লাংকে কোভিড বা যে কোনো ইনফেকশন অতটা খারাপ করতে পারে না। আর এই মুহূর্তে আমাদের এক্সারসাইজ করা খুবই দরকার, সেটা হোক রেসপিরেটরি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আর ইভেন কোভিড পজিটিভ পেশেন্ট বা করোনা আক্রান্ত রোগীদেরকে আমরা বলি আপনারা হাঁটাহাঁটি করুন, কারণ হাঁটাহাঁটি করলে পালমোনারি এম্বোলিজম হওয়ার চান্স কম, যেটার কারণে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, ওই রিস্কটা একটু কমে যায়। তাই আমরা বলি আপনি কষ্ট করে 10-15 মিনিট করে রুমের মধ্যে হালকা হালকা হাঁটুন। ধন্যবাদ আপনাকে। তানভীর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে আমরা রিসেন্টলি প্রচুর পরিমাণে টেলিমেডিসিন সাপোর্ট দিচ্ছি মানুষকে মোবাইলে। ইভেন আমাদের ইউনিভার্সিটি অনেক বড় ভাই কিন্তু আমাদের থেকে সাপোর্ট নিচ্ছে। তো আমরা একটা জিনিস কিন্তু খুব ফ্রিকুয়েন্ট পাচ্ছি তানভীর, সেটা হচ্ছে যে মানুষ যে বাসায় বসে আছে, তো বাসায় বসে থাকার কারণে তার যেটা হচ্ছে যে তার মানে কাইন্ড অফ ফ্যাটিক হচ্ছে, যে তার মনে হচ্ছে যে যে আমার গা ব্যথা হচ্ছে, কারণ তার মুভমেন্ট আগে একরকমের ছিল, সে এখন বাসায় যেহেতু বসে আছে তার একরকমের মুভমেন্ট হচ্ছে। তো এই জায়গায় যদি কিছু বলার থাকে তোর। এই জায়গায় হচ্ছে বাসার ছাদে হালকা হাঁটাহাঁটি করতে পারে। তারপর হচ্ছে যেহেতু এখন লকডাউন খুলে দিচ্ছে বা শীতল হয়ে গেছে, ডিস্টেন্স মেনটেন করে হালকা, যদি রাস্তাঘাটে মানুষ কম থাকে সেই সমস্ত রাস্তায় হাঁটাহাঁটি করতে পারে। আচ্ছা, কারণ আদার কোনো অপশন নাই। হ্যাঁ, বাসায় যদি ট্রেডমিল থাকে তাহলে অন্য কথা, বাট ম্যাক্সিমাম বাসায় তার ট্রেডমিল নাই। সো সেই ক্ষেত্রে হচ্ছে বাসার ছাদ হচ্ছে একটা ভালো স্পেস, যেখানে হচ্ছে একটু ফ্রেশ এয়ার পাওয়া যাবে, একটু হাঁটাহাঁটি করা যাবে। আর হচ্ছে এইসব এই প্যান্ডেমিকের সময়ে যেহেতু সব জায়গাতে কোভিড এর নিউজ, কোভিড মানে আতঙ্ক, সেটা হোক ফেসবুক, সেটা হোক টেলিভিশন। তো এইসব এই কারণে বলে যে টেলিভিশন এই মুহূর্তে কম দেখা উচিত। প্রয়োজনে ইউটিউবে মুভি, নাটক বা অন্য কিছু দেখবে, বা বাসায় বসে কোরআন তেলাওয়াত করবে। কারণ যত বেশি হচ্ছে এই সমস্ত নিউজ গুলো দেখবে মাথার মধ্যে গুলো, তত বেশি প্যানিক হবে। আর স্ট্রেস বেশি হলে কিন্তু আমাদের ইমিউনিটি কমে যাবে। এবং ইমিউনিটি বাড়ানোর আরেকটা ওয়ে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম। 24 ঘন্টায় কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত ঘুম হইতে হবে। কারণ আমরা যতই চেষ্টা করি, যদি পর্যাপ্ত ঘুম না দেয় তাহলে কখনোই আমাদের ইমিউনিটি স্ট্রং হবে না। সো ঘুম হচ্ছে ইমিউনিটি বাড়ানোর জন্য একটা ভাইটাল টুলস। করোনার কারণে কিন্তু অনেকেই হচ্ছে যে বেশিরভাগ মানুষ হচ্ছে মানসিকভাবে আতঙ্কে আছে। ইভেন সবার গার্জিয়ান অনেক ভাবে মানে বলে যে না, ঘর থেকে বের হওয়া যাবে না। তো সেক্ষেত্রে স্বাভাবিক জীবন যাপন যেটা আছে সেটা করোনা চলে গেলেও আগের মতো ফিরিয়ে আনতে, হ্যাঁ, তো মানসিক আর শারীরিক কি কি প্রস্তুতি নেওয়া? প্রস্তুতি সেটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে ধর্মীয় বিশ্বাস থাকতে হবে। ধর্ম বলছে প্রত্যেকটা মানুষ যেহেতু জন্মগ্রহণ করেছে মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। এবং মৃত্যু যেখানে নিশ্চিত, সেটা আজকে হোক বা 40 বছর পরে হোক, সেখানে মৃত্যুকে ভয় না পেয়ে যতদিন জীবন থাকে ততদিন ভালোভাবে থাকাটাই হচ্ছে উচিত, এটাই নর্মাল। বাট মৃত্যু হওয়ার আগে যদি আমরা মৃত্যু ভয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে সেই লাইফের কোনো মানে হয় না। এটাই হচ্ছে বাস্তবতা। আপনাকে আমাকে সবাইকে হচ্ছে ঘুমাতে হবে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে রক্তে অক্সিজেন স্বল্পতার জন্য যে শ্বাসকষ্টের সমস্যা রক্তে অক্সিজেন স্বল্পতার জন্য যে শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি হচ্ছে, এক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে? এই ক্ষেত্রে ইমিডিয়েট হচ্ছে যদি বাসায় থেকে, তাহলে হচ্ছে প্রনিং করা, পেটের উপর চাপ দিয়ে শুয়ে যাবে। সেই ক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশন কিছুটা বাড়বে। তারপর অ্যাম্বুলেন্সকে কল করা, যে অ্যাম্বুলেন্স হচ্ছে অ্যাটলিস্ট অক্সিজেন সাপ্লাই আছে। বাসার নিচে আসলেই হচ্ছে প্রনিং পজিশন থেকে অ্যাম্বুলেন্সে চলে যাবে এবং অ্যাম্বুলেন্সের মধ্যে অক্সিজেন দিবে। তো সেই অক্সিজেনের সাথে হচ্ছে সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যাবে। কোনো পেশেন্টের যদি অক্সিজেন কমে যায়, সেটা যদি পেশেন্ট শিওর হয় যে পেশেন্ট অক্সিজেন কমে গেছে, বা বাসায় পালস অক্সিমিটার আছে, চেক করে দেখতেছে বিলো 92 or 94, এটা শ্বাসকষ্ট হচ্ছে, তখন আর পেশেন্টের বাসায় থাকার কোনো মানে নেই। তখন এনিহাউ হচ্ছে হসপিটালে যেতে হবে। এবং হসপিটালে যেতে হবে হচ্ছে যেহেতু অক্সিজেন ইমার্জেন্সি, সেহেতু এমন অ্যাম্বুলেন্সকে ফোন করতে হবে যে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সাপ্লাই আছে। কারণ এই মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডের অক্সিজেন সাপ্লাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভাইটাল। তাহলে পেশেন্ট ইমার্জেন্সিতে যাওয়ার আগেই অ্যাম্বুলেন্সের মধ্যে অক্সিজেন পেয়ে গেল, তাহলে ওই হাইপোক্সিয়া বা অক্সিজেন কমে যাওয়ার কারণে যে অর্গান ড্যামেজ হয়,
সেই ড্যামেজটা কমে গেল। অক্সিজেন যদি ব্লাডে কমে যায়, যত দ্রুত পেশেন্টকে অক্সিজেন দেওয়া যাবে তত দ্রুত পেশেন্টের মাল্টি অর্গান ড্যামেজ, কিডনি ড্যামেজ, লাং ড্যামেজ, লিভার ড্যামেজ, ব্রেইন ড্যামেজ থেকে পেশেন্টকে রক্ষা করা যাবে। সো দিস ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। জহির ভাইয়ের কাছে একটা কোশ্চেন। ভাই, আপনি ফার্মাসিস্ট হয়েও হেলথ সেক্টরে বিভিন্নভাবে কাজ করতেছেন। কোভিড-19 এর সময় আপনি কি কি পরিবর্তন দেখলেন? আচ্ছা, আমার কাছে আমি হেলথ সেক্টরে আছি মোর দেন 4 ইয়ার্স। আমার কাছে যেটা গত 2 মাসে যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে আমরা আগে টেলিমেডিসিন শব্দটাকে উচ্চারণ করতে আমাদের খুব কষ্ট হতো, বা আমরা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে চাইতাম না তেমন। বাট গত 2 মাস যদি আমরা হিসাব করি, আমরা সাকলাইন ভাইয়ের কথা আমরা জানি সবাই, ডাক্তার সাকলাইন ভাই, ডিএসডিআর। তো এরকম ওনাদের একটা টেলিমেডিসিন সেবা আছে, আমরা নিজেরা পার্সোনালি দিচ্ছি, যেহেতু আমরা হেলথ সেক্টর অনেক ধরে আছি। তানভীর আমার সাথে কাজ করতেছে এখানে, তারপর আমার আরেকজন বড় ভাই আছে, উনি ঢাকা মেডিকেলের ডাক্তার, উনি কাজ করতেছে। আমাদের একটা গ্রুপ, আমরা কাজ করতেছি। তো আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমাদের যে সমস্ত পেশেন্ট আমাদের উপর ডিপেন্ডেন্ট বা যেগুলো আমাদেরকে রিলাই করে, ওই সমস্ত পেশেন্ট গুলোকে আমরা সার্ভিস দিচ্ছি। সো টেলিমেডিসিনটা এই জায়গায় আসছে। আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কিছু হসপিটাল বাসায় গিয়ে হচ্ছে স্যাম্পল কালেকশন করতেছে, যেটা আগে আমরা রিলাই করতাম না। তারপরে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটাতে আরো অনেক পরিবর্তন, এই দুটো পরিবর্তন তো একদম দৃশ্যমান। এবং আরেকটা জিনিস ছিল হচ্ছে যে এসএলএমের যখন এসএলএমের বড় ভাই মারা গেল, আমরা সবাই শুনলাম যে সবাই বলল যে হেলথ সেক্টরে আমরা আমরা তো সর্দি জ্বর হইলেই বিদেশ চলে যেতাম। কিন্তু আসলে যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে একটা গ্যাপ কিন্তু এই জায়গায় সবচেয়ে বড় গ্যাপ এখানে আছে, যে বাংলাদেশের কোনো কোম্পানি তাদের সিএসআর ফান্ড গুলো কিন্তু কোনোদিন কোনো ইউনিভার্সিটিতে বা কোনো মেডিকেলে কিন্তু আলাদা স্পেশালাইজড কোনো রিসার্চের জন্য কিন্তু কখনো কেউ দেয় নাই। তো এই জায়গাটাতে একটা বিশাল গ্যাপ কিন্তু আমাদের চোখে একদম দৃশ্যমান। তো এই জায়গায় আমাদের মনে হয় আর একটু কাজ করা উচিত। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, তানভীর স্যারকে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কয়েকদিন পরে হচ্ছে আমাদের গণপরিবহনের লকডাউন খুলে দেওয়া দিবে এরকম একটা নিউজ আসছে। তো আমরা যখন মানে যারা যারা অফিসে যাবে, যেমন আপনাদের তো এখন ডাক্তার তো এখনো যাইতে হয়, তখন যখন গণপরিবহন চালু হয়ে যাবে তখন লোকাল ট্রান্সপোর্ট গুলো ইউজ করাটা কতটুকু জরুরি? আর সেটা সেফটি মেনটেন কি আদৌ করা হবে কিনা? বাংলাদেশের মতো জায়গায় সেফটি মেনটেন কতটুকু হবে এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। সো যদি পসিবল হয় তাহলে হচ্ছে অফিসের পাশেই বাসা নেওয়া উচিত, কারণ গণপরিবহনে সেফটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কতটুকু সম্ভব এই ডেন্সলি পপুলেটেড একটা এরিয়াতে এমনিই হচ্ছে বাসের মধ্যে দাঁড়ানোর জায়গা থাকে না, সেহেতু যদি আবার নর্মাল করে দিতে চায় তাহলে ওই পরিমাণ ট্রান্সপোর্ট আমাদের রাস্তায় নতুন করে আসবে না, আগের ট্রান্সপোর্ট গুলোই আসবে। সো ওই সেম পরিমাণ মানুষকে বহন করার জন্য যেখানে আগের ট্রান্সপোর্ট গুলো হচ্ছে পর্যাপ্ত ছিল না, সেখানে আসলে কতটুকু সম্ভব সেফলি গণপরিবহন, সেটা আমার আসলে বোধগম্য নয়। তবে যদি সম্ভব হয় তাহলে গণপরিবহন ইউজ না করে রিক্সা, বা যদি হেঁটে অফিসে যাওয়া যায় তাহলে হেঁটে যাওয়া, বা সিএনজি ইউজ করা উচিত। গণপরিবহন যতটুকু সম্ভব পরিহার করা উচিত, কারণ সবার পক্ষে কিন্তু রিক্সা বা সিএনজি ইউজ করা সম্ভব না। তো যাদের পক্ষে সম্ভব না তারা হয়তো বা একটু রিস্ক নিয়ে সেলফ হাইজিন মেনটেন করে চেষ্টা করবে, আর যাদের পক্ষে সম্ভব তারা হয়তো বা রিক্সা বা সিএনজি বা আইসোলেটেড কোনো একা যাওয়ার মতো এমন কিছু আছে, এমন কিছু ইউজ করা উচিত। আর একটা কথা, সেটা হচ্ছে মাস্ক, বিশেষ করে আমাদের ফেসটাকে যদি শিল্ড করতে পারি, চোখ, মুখ, কান, নাক, এই ফেসটাকে যদি আমরা গলার এই উপরের পার্টটাকে যদি সেভ করতে পারি তাহলে এফেক্ট হওয়ার চান্স খুবই কম। এক্ষেত্রে আমি বলবো আপনি মাস্ক পরেন, গুগল পরেন, সাথে হচ্ছে ফেস সিল পরেন, সেক্ষেত্রে আপনার ডিজিজ ট্রান্সমিট হওয়ার চান্সটা কমে যায়। ভাইয়া, মাস্ক পরার ক্ষেত্রে যেটা বললেন যে এখন কাপড়ের, অনেকে দেখে হচ্ছে কাপড়ের মাস্ক পরে, যে নরমালি টি শার্ট বা এরকম যে গার্মেন্টসের যে কাপড় আছে, তো ওই কাপড়ের মাস্ক গুলো কতটুকু সেফ? সামথিং ইজ বেটার দেন নাথিং, এটা কথা আছে। অলরেডি বলা হয়েছে এটা নিয়ে অনেকবার, আমরা সবাই দেখছি। সামথিং ইজ বেটার দেন নাথিং, মুখের মধ্যে কিছু একটা থাকলে হয়তো বা কোনো না কোনো ভাবে সেভ করবে, বাট তারপর চেষ্টা করতে হবে। তবে সেক্ষেত্রে তানভীর, আমার একটা ইনপুট আছে, সেটা হচ্ছে আমাদের সাউথ এশিয়ান রিজিয়নে আমরা যে সার্জিক্যাল মাস্ক এর কথা বলতেছি, সার্জিক্যাল মাস্ক এর অ্যাভেলেবিলিটি নিয়ে আমাদের প্রশ্ন আছে এবং এটার মান নিয়েও আমাদের প্রশ্ন আছে। সেক্ষেত্রে
ডক্টর দেবিশেটি স্যারের একটা রিকমেন্ডেশন ছিল যে সাউথ এশিয়ান রিজনে আমরা আমরা যে গেঞ্জি কাপড় পরি এটা ট্রিপলাইট যে মাস্কটা সেটাও যদি ইউজ করা যায় তাহলে কিন্তু সেফ থাকা যায়। বাট নর্মাল যে আমরা যে কাপড়গুলো দেখি এগুলো আমার মনে হয় না যে আমাদের ইউজ করা উচিত। বাট হ্যাঁ। ধুলাবালির ক্ষেত্রে হ্যাঁ এবং প্রত্যেকটা মানুষকে হচ্ছে সর্দি কাশি মানে কাশি দেওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমটা ফলো করা উচিত। বাট আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি হচ্ছে একটা মানুষ হচ্ছে কিভাবে হাঁচি দিতে হয় অনেকেই জানে না, একজন একজনের গায়ের উপর হাঁচি দিয়ে, সো এই ক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাবে রক্ষা করা। যদি সেলফ হাইজিন এবং যদি কোন কাজটা কিভাবে করতে হবে, কাশি আসলে কিভাবে কাশি দিবে, হাঁচি আসলে কিভাবে হাঁচি দিবে, এই নিয়ম যদি না জানে তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে। সো এই সমস্ত ব্যাপারগুলো যারটা সে যদি ফলো করে, সাথে মাস্ক ইউজ করতেছে, গ্লাভস ইউজ করতেছে, ফেস শিল্ড ইউজ করতেছে, তাহলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। আদারওয়াইজ ইট ইজ ইম্পসিবল। এটা যে লেভেলের কন্টেজিয়াস একটা ভাইরাস, সবকিছু মেনটেন করার পরও আক্রান্ত হচ্ছে, সেখানে যদি কোনো একটা গ্যাপ থাকে তাহলে তো আক্রান্ত হবেই, কোনো সন্দেহ নেই। তাই এখন যার যার লাইফ তার জন্য ইম্পর্টেন্ট, তাই যাকে তার নিজের জন্যই কাজ করতে হবে, নিজেকেই বাঁচাইতে হবে, ওই নিজের জন্য সব করতে হবে। হাঁচি দেওয়ার নিয়ম, কাশি দেওয়ার নিয়ম, মাস্ক, চোখকে রক্ষা করা, হাতকে প্রপারলি ইউটিলাইজ করা। আই মিন যদি হ্যান্ড ওয়াশ ছাড়া, ঘন ঘন হ্যান্ড ওয়াশ করা, হ্যান্ড ওয়াশ ছাড়া যাতে মুখে হাত না দিই, এগুলো ফলো করলে হয়তো বা ট্রান্সমিশনের সুযোগটা, চান্সটা কমে যাবে। ইউ অনলি লিভ ওয়ান্স, কথাই বলে। ডেফিনেটলি। আগামী দিনে মানুষের স্বাস্থ্য সেবায় কি কি পরিবর্তন আসবে বলে আপনারা মনে করেন? আসলে করোনা বাংলাদেশের স্বাস্থ্য সেবার যে বেহাল দশা, সেটা আমাদের সামনে নিয়ে আসছে। আমাদের কিসের কিসের অভাব আছে, পুরা বাংলাদেশ মিলে যে পরিমাণ আইসিইউ শয্যা দরকার তার কি পরিমাণ আছে সেটা নিয়ে আসলো। একটা গবেষণায় দেখলাম হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ লোকজন আছে, 16 কোটি বা 18 কোটি যাই হোক, সেই পারপাসে শুনলাম 1,60,000 থেকে 1,80,000 এমবিবিএস ডক্টর দরকার। হুয়ের গাইডলাইন্স অনুযায়ী একজন ডক্টরের সাথে যতজন পেশেন্ট থাকে সেই রেশিও অনুযায়ী। আর বাংলাদেশে এমবিবিএস ডক্টর, রেজিস্টার্ড ডক্টর আছে হচ্ছে 1 লাখ মতো। এর মধ্যে অনেকেই হচ্ছে বাইরে চলে গিয়েছে, অনেকে মারা গিয়েছে। হয়তো অ্যাক্টিভ এমবিবিএস ডক্টর আছে 70 থেকে 80,000 মতো, এমবিবিএস এফসিএস সবকিছু মিলাইয়া, মানে রেজিস্টার্ড ডক্টর। তো এই স্বল্প, এবং আরেকটা ব্যাপার হচ্ছে নার্স, আমাদের নার্সের পরিমাণটা আরো কম। আমাদের বাংলাদেশে যে পরিমাণ নার্স আছে তার চেয়ে কমপক্ষে 5 থেকে 10 গুণ নার্স আমাদের দরকার। তো নার্সিং ফেসিলিটি যেখানে ভালো হবে না, সেখানে আমাদের স্বাস্থ্যসেবা কখনোই ভালো হবে না। কারণ একটা নার্স হচ্ছে একটা পেশেন্টের সাথে সবসময় থাকে, কন্টাক্টে থাকে, স্যার, ঠিক আছে? ডাক্তারের সাথে আচ্ছা, তো আমার একটা ইনপুট আছে এখানে, সেটা হচ্ছে তানভীর যে জায়গাটায় কথা বলেছে, পাশাপাশি আমি আর একটু জায়গায় কথা বলি। সেটা হচ্ছে তানভীর, আমরা এতদিন কনভেনশনাল যে সিস্টেম গুলো ছিল সেগুলো হ্যালো হ্যালো হ্যালো। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। আমরা এতদিন হসপিটালের মধ্যে কিছু কনভেনশনাল সিস্টেমের মধ্যে ছিলাম। একজন ডক্টরের, যেমন ডক্টর তানভীর যদি চেম্বার করেন, তার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল। অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ফোনে সিরিয়াল নিত। ওই ওই অ্যাটেন্ডেন্স, স্পেশাল অ্যাটেন্ডেন্স কিন্তু সে সিরিয়াল গুলো মেনটেন করে, তারপর হচ্ছে প্রত্যেকদিন একই সময়ে মানুষগুলো আসতো। তারপর হচ্ছে সবাই এসে চেম্বারে বসে আছে, ডাক্তার আসছে আধা ঘন্টা পরে। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটায় কিছু চেঞ্জ আসবে। যে হতে পারে যে আগামী সময়গুলোতে এরকম হতে পারে যে সিরিয়ালটাও অনলাইনে নেওয়া হবে, তাকে টাইম ফ্রেম করে দেওয়া হবে, এতটার থেকে এতটার মধ্যে এই পেশেন্ট আসবে, এতটা থেকে এতটার এই সিরিয়ালের পেশেন্ট আসবে। এবং পাশাপাশি আমাদের ফার্মা সেক্টরে আরেকটা চেঞ্জ আসতে পারে, সেটা হচ্ছে যে আমাদের ফার্মা সেক্টরে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আমরা সেলসে কাজ করি, ডক্টর ভিজিটে। তো এই জায়গায় আমার মনে হয় যে আরো অনেক কিছু চেঞ্জ আসতে পারে। আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে আমরা এখানে কি কি চেঞ্জ আসতে পারে বা কি কি চেঞ্জ আনতে পারি, বা কিভাবে কোন কোন উপায়ে হাইজেনিক উপায়ে আমরা ডক্টর গুলোকে ভিজিট করতে পারি। তো এই জায়গায় আরেকটা চেঞ্জ আসতে পারে। পাশাপাশি তানবীরের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে হ্যালো হ্যালো। হ্যাঁ, ভাইয়া, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনেছি। আমার সর্বশেষ লাইন কি ছিল? তানভীরের কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা, তানবীরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আহ আমার বন্ধু হিসেবে কোশ্চেনটা আমি করতেছি। হ্যাঁ তানবীর, হ্যাঁ। আচ্ছা,
সো তুই একটা জিনিস বললি যে ডাক্তারের যে সংকট আছে, তুই নার্সের কথা বললি, ডাক্তারের কথা বললি, কিন্তু বাংলাদেশে কিন্তু হেলথ সেক্টরে আরো একটা ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে ফার্মাসিস্ট, যে রেজিস্টার্ড ফার্মাসিস্ট প্রত্যেকটা হসপিটালে এঙ্গেজ করা। এবং আমরা যে হসপিটাল গুলোতে বা আমরা সি গ্রেড ফার্মাসি যারা আছে দোকান, ওষুধের দোকানে এজিথ্রোমাইসিন পর্যন্ত আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে দিছি। মুড়ির মতো আমরা এজিথ্রোমাইসিন খাই, মুড়ির মতো আমরা অ্যান্টিবায়োটিক খাই। এই জায়গায় আমার মনে হয় যে টোটাল হেলথ সিস্টেমটাকে আরেকটু ব্যাপারটা নিয়ে আমি ফিনিশ বলতাম। করার জন্য ফার্মাসিস্টের দরকার, হ্যাঁ, ব্যাপারটা নিয়ে আমি বলতাম। ফার্মাসিস্টের একটা দরকার ছিল। হ্যাঁ, ব্যাপারটা নিয়ে সেই আমি বলতাম। রোলটা বাংলাদেশের প্রয়োজন আছে কিনা আদৌ? ব্যাপারটা নিয়ে আমি বলতেছি। বাংলাদেশের মানুষ হচ্ছে সর্দি কাশির জন্য হচ্ছে প্রফেসর দেখাতে চায়। ইভেন যে ডক্টররা আছে এই ডক্টরদেরও হচ্ছে পর্যাপ্ত বিন্যাস হচ্ছে না। যেটা হচ্ছে প্রথমে হচ্ছে একজন পেশেন্ট একজন জিপি বা একজন এমবিবিএস এর কাছে যাবে, উনি যদি কোনো মেডিসিন স্পেশালিস্ট বা অন্য কোনো স্পেশালিস্টকে রেফার করে তখনই পেশেন্টটা হচ্ছে ওই স্পেশালিস্টের কাছে যাবে। তাহলে হচ্ছে যারা সিনিয়র কনসালটেন্ট প্রফেসর লেভেলের আছে ওনার চাপ কমে যায়। এবং সর্দি কাশির জন্য যদি সবাই প্রফেসরের কাছে চলে যায় তাহলে যে পেশেন্ট ক্রিটিক্যালি ইল পেশেন্টের প্রফেসর সাহেবের দরকার হয় ওই পেশেন্ট গুলো অনেক সময় সিরিয়াল পায় না বা ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষেত্রে হচ্ছে প্রপার রেফারেল সিস্টেম চালু করতে হবে। একটা পেশেন্ট প্রথমে এমবিবিএস বা ওই এলাকার জিপির কাছে যাবে, ওনার আন্ডারে থাকবে, এবং উনি যেই প্রফেসর বা যে সিনিয়র কনসালটেন্টকে রেফার করে ওই কাছে ওনার কাছে যাবে, ওনার কাছ থেকে আবার ফলো আপ করতে আসবে হচ্ছে এমবিবিএস ডক্টরের কাছে। কন্টেনার্স হচ্ছে ওই ডক্টরের আন্ডারে থাকবে। সিনিয়র ওপেনের জন্য যদি দরকার হয় সেই ক্ষেত্রে হয়তো বা সিনিয়রের কাছে উনি রেফার করবেন। এটা খুবই সুন্দর সিস্টেম। তাহলে হচ্ছে স্বল্প জনবল নিয়ে অনেক কিছু করা সম্ভব। তারপর হচ্ছে আমাদের অনেক বেশি সিস্টারকে ট্রেন্ড আপ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে ফার্মাসির সেক্টর অবশ্যই ফার্মাসিস্ট দিতে হবে, কারণ অ্যাকচুয়ালি কোন মেডিসিনের ইম্পর্টেন্স কতটুকু সেটা একজন ফার্মাসিস্ট ছাড়া একজন ল্যাম্যান কখনোই বুঝবে না, একজন দোকানদার জীবনেও বুঝবে না। একটা পেশেন্টকে একটা ঘুমের ওষুধের জন্য গেল, আমি খুব ইজি ওয়েতে বলতেছি যাতে সবাই বুঝে। এখন একজন ফার্মাসিস্ট বুঝে যে এই পেশেন্টটাকে এই 2-3টার বেশি ঘুমের ওষুধ দিলে সমস্যা, এই পেশেন্টটা প্রয়োজনে 3 দিন খেয়ে 3 দিন পরে আবার এসে আমার থেকে নিবে। কিন্তু এখন ওই পেশেন্টকে যদি একসাথে 2 পাতা দিয়ে দেওয়া হয়, ওই পেশেন্ট চাইলে এই মেডিসিনটা মিস ইউজ করতে পারে, সুইসাইডের জন্য খেতে পারে, অনেক কিছু করতে পারে। সো এখানে অনেক ফ্যাক্ট আছে যেখানে হচ্ছে যোগ্য লোককে যদি প্লেস দেওয়া না হয় তাহলে সেই জায়গাটার মিস ইউজ হবে। সো ডক্টর, সিস্টার, ফার্মাসিস্ট, ওয়ার্ড বয়, মাসি প্রত্যেকটা জায়গাতে হচ্ছে ওই লেভেলের ট্রেন্ড লোককে দিতে হবে। আর আদারওয়াইজ স্বাস্থ্য ব্যবস্থা কখনো উন্নতি বা উন্নয়ন হবে না। আই মিন শেষ কথা হচ্ছে পর্যাপ্ত বিন্যাস লাগবে। এই বিন্যাস না করলে কখনোই সম্ভব না একটা ভালো লেভেলের হেলথ সেক্টর। বাট আমরা স্বপ্ন দেখি একটা সময় প্রপার ওয়েতে একটা হেলথ সেক্টর হবে যেখানে পেশেন্টরা প্রপার রেফারেল সিস্টেম ফলো ইনশাআল্লাহ করবে। আমরা আশা তো করতে পারি কোভিড এর পরে হয়তো কিছু একটা হতে পারে ইনশাআল্লাহ। চেঞ্জ হবে ইনশাআল্লাহ। নেক্সট 2 to 3 ইয়ার্স বা 5 ইয়ার্স এর মধ্যে হেলথ সেক্টরে বিশাল একটা চেঞ্জ আসতে পারে ইনশাআল্লাহ। একটা চেঞ্জ আসবে, কারণ এই কোভিড শিখিয়ে দিয়েছে আমাদের কি কি করা দরকার। জীবনের কাছে টাকার কোনো মূল্য নাই। এখন সবার অনেক টাকা, কিন্তু কিছু করার নাই, সেই টাকা দিয়ে হসপিটালে সিট নাই, কারণ ওই পরিমাণ হসপিটাল ফেসিলিটি আমরা করতে পারি নাই, করা হয় নাই। সবাই হচ্ছে বিদেশমুখী হলে দেশের হেলথ সেক্টরে কখনোই উন্নতি হবে। দেশকে নিয়ে ভাবতে হবে, দেশের হেলথ সিস্টেম নিয়ে ভাবতে হবে, দেশের মানুষের জন্য ভাবতে হবে। এই আশাটা আমরা সবাই করি, বাট করোনার পরিস্থিতিতে হসপিটাল ফার্মাসিস্ট, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট তাদের তারা যে নাই আমাদের হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে, সেই তাদের যে তারা যে নাই তাদের না থাকার জিনিস ব্যাপারটা মানে কতটুকু পূরণ করা গেছে। এটা অপূরণীয়, এটা পূরণ করা যাবে না, মিসইউজ হবে। সো আমাদের ফার্মাসিস্ট লাগবে। ফার্মাসিস্ট ছাড়া অন্য কাউকে দিয়ে ওদের কাজ করানো কখনোই সম্ভব না। জহির ভাইয়ের কাছে একটা প্রশ্ন। আপনি আমরা সবাই জানি যে আপনি জবের পাশাপাশি হেলথ সেক্টরে বিজনেস করতেছেন, তো করোনা পরবর্তীতে আপনার প্ল্যানটা আপনি আপনার বিজনেসটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? আচ্ছা, সো আপনারা সবাই জানেন যে আমি চায়নাতে আছি, পড়াশোনা করতেছি, পাশাপাশি বিজনেস করছি এবং আমি একটা জবও করতেছি চিটাগং এ। বাট আমি ঢাকায় জব করতে যেতে পারি না জাস্ট বিকজ অফ আমার ফ্যামিলি। আমাদের নেক্সট বা আমার প্ল্যানটা হচ্ছে নেক্সট ফিউচার প্ল্যানটা হচ্ছে চিটাগং নিয়ে অবভিয়াসলি। সো আমি হেলথ সেক্টরে বর্তমানে যে সার্ভিস গুলো দিই সেগুলোর পাশাপাশি
বর্তমানে ক্রাইসিস মোমেন্টে যে বিষয়গুলো এখন হচ্ছে, যে টেলিমেডিসিনের আমরা কথা বলি, তারপর হচ্ছে আমরা হেলথ সেক্টরে কিছু ডিজিটালাইজেশনের কথা বলতেছি, তারপর হচ্ছে আপনার টোটাল হেলথ কেয়ার সিস্টেমকে আরেকটু ফার্নিশ করার যে কথাটা বলি, সেগুলো নিয়ে আমরা কোভিড এর মধ্যেই আলহামদুলিল্লাহ আমরা একটা সিদ্ধান্তে আসছি যে আমাদের যে কোম্পানিটা ছিল সেখান থেকে আমরা লিড লাইফ নামে নতুন একটা ভেঞ্চার স্টার্ট করতে যাচ্ছি, যেখানে একটা প্যাকেজ হিসেবে টোটাল হেলথ কেয়ার সিস্টেম থাকবে এবং এর মধ্যে আরো অনেকগুলো সার্ভিস আমরা ইনক্লুড করবো ইনশাল্লাহ। আমাদের এক্স প্রেসিডেন্ট আজিম সাদাত কমেন্ট করেছেন, আমার গত 3 দিন ধরে জ্বর এন্ড শরীর ব্যথা করতেছে, ইন দ্যাট কেস কোন মেডিসিন কাজে দিবে? ওকে, এই ক্ষেত্রে যেহেতু জ্বর আর শরীর ব্যথা করতেছে, এটা প্রথমে হচ্ছে প্যারাসিটামল খেতে হবে, নর্মাল প্যারাসিটামল জ্বরের জন্য। সেটা অনেক সময় 5 থেকে 7 দিন পরে এমনিতে ইমপ্রুভ করবে, বাট যদি কন্ডিশন ইমপ্রুভ না করে তখন অবশ্যই একজন ডক্টরের সাথে কনসাল্টে থাকতে হবে, সেটা অনলাইনে হোক। আপাতত ওনার জন্য অ্যাডভাইস হবে যে জাস্ট ট্যাবলেট প্যারাসিটামল, সেটা নাপা এইস অনেক কোম্পানির আছে ওনার, এবং নাপা বা এইস 500 মিলিগ্রাম সকালে 2টা, দুপুরে 2টা, রাতে 2টা, 3 বেলা করে খাবে, আর গরম পানি খাবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, মাস্ক কনস্ট্যান্ট পরলে নাকি অনেকের ব্রিদিং প্রবলেম হতে পারে, সেটা নিয়ে যদি কিছু বলেন তাইলে ভালো হয়। যেমন N95 মাস্ক আমরা যখন পেশেন্টকে পরে থাকি 2-3 ঘন্টা পরে থাকলে আমাদের প্রবলেম হবে, হাইপোক্সিয়া হয়, অক্সিজেন কমে যায়। কারণ হচ্ছে N95 মাস্কটা হচ্ছে একদম ফেসকে শিল্ড করে রাখে, টোটালি কোনো রকম বাতাস ভিতরে ঢুকতে পারে না। ফলে এরকমের মাস্ক পরলে হাইপোক্সিয়া হবেই হবে, এবং এটাকে মেনে নিতে হবে, কারণ এটা ছাড়া কোনো ওয়ে নাই। যেমন যুদ্ধক্ষেত্রে যদি আপনি যুদ্ধ করতে চান, একজন আর্মি যুদ্ধ করতে গেলে সেক্ষেত্রে তাকে গুলি খাইতেই হবে, গুলি খাইতে পারে, গুলি পাশ দিয়ে চলে যাবে, গায়ে লেগে গেল, এই পেইনটা তাকে সহ্য করতে হবে, লাইক দ্যাট। তবে ইভেন তানভীর, এই যে ডাক্তারদের যে পিপি পরে, পিপির মধ্যেও কিন্তু পিপির একটা রিকমেন্ডেশন আছে, তাকে সেন্ট্রাল এসির মধ্যে থাকতে হবে, কিন্তু আদারওয়াইজ সে গরমে মারা যাবে। খুব সিম্পল। ইভেন ইভেন তার গরমে তার ঘাম বের হয়ে সেটা আবার বডি যখন নিয়ে নেবে তখন তার ফ্লু লাইক সিমটম হওয়া স্টার্ট করবে, তার অনেক প্রবলেম, তার স্কিনে প্রবলেম হবে। তো এই কারণেই ডক্টর ছাড়া, হেলথ কেয়ার ওয়ার্কার ছাড়া, কোভিড ওয়ার্ডে যারা কাজ করে ওরা ছাড়া N95 বা ওই লেভেলের মাস্ক ইউজ করা উচিত। তাহলে হচ্ছে সবাই যদি N95 ইউজ করে, FFP2 ইউজ করে, তাহলে ওইটা যাদের দরকার, ম্যান্ডেটরি দরকার, ডক্টর, হেলথ কেয়ার ওয়ার্কার, নার্স, ওদের দরকার, তাহলে ওরাই পাবে না। তাই যারা হেলথ কেয়ার সেক্টরে কাজ করে ওদের জন্য হচ্ছে ওই লেভেলের মাস্ক, যারা সাধারণ জনগণ ওদের জন্য হচ্ছে নর্মাল মাস্ক, কারণ তারা হচ্ছে অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করতে পারবে, করা উচিত, বাট ডক্টরদের বা নার্সদের পক্ষে সম্ভব না। তাই তারা হচ্ছে কোভিড এর জন্য হচ্ছে কোভিড ডেডিকেটেড মাস্ক, মানে যেগুলো হচ্ছে কোভিড এর জন্য ইন্ডিকেটেড ওই মাস্ক গুলো ইউজ করবে। বাকি সাধারণ মানুষ হচ্ছে অন্য যে মাস্ক গুলো বাজারে এভেইলেবল সেই মাস্ক গুলো ইউজ করবে। ধন্যবাদ স্যার। জহির ভাইয়ের কাছে একটা প্রশ্ন, বিভিন্ন রকমের যে মানে ই মেডিসিন, দেন আরো বিভিন্ন রকম যে ফার্মাসি, ইন্টারনেট অনলাইন বেসড, কি বলবো, অনলাইন বেসড ফার্মাসি হচ্ছে, তো ওইসব ফার্মাসি যেগুলো আছে ইন্টারনেট বেসড, যেমন ইমেডি আমাদের চট্টগ্রাম আছে, আরো কয়েকটা আছে, তো ওইসব যে ওই যে নতুন নতুন মানে সুযোগ হচ্ছে ফার্মাসিস্টদের জন্য, ওই ক্ষেত্রে ওখানে কি ফার্মাসিস্ট থাকা কি জরুরি মনে করেন আপনি? আচ্ছা, আমি একটা কথা বলি যে মানে ই মেডিসিনের যে বিষয়টা আমরা বলতেছি সেটাই তো। আচ্ছা, সো লাস্ট 3 বছর আগের কথা বলি। 3 বছর আগে একটা ছেলের সাথে আমার জিসির মোড়ে পরিচয়। সে হচ্ছে বাইকে হচ্ছে সে ফেসবুকে একটা পেজ করে, বাইকে হচ্ছে লোকজন বাসায় হচ্ছে সে গিয়ে ওষুধ দিয়ে আসে। তার সে প্রেসক্রিপশনটা কিভাবে কালেক্ট করে, তার একটা ফেসবুক পেজের মাধ্যমে কালেক্ট করে। সে কি করতো, হাজারিগুলো থেকে ওষুধ নিয়ে আসতো, হাজারিগুলো থেকে ওষুধ মানুষের বাসায় গিয়ে দিয়ে আসতো। এখন এখানে একটা প্রবলেমের কথা বলি, এই যে নতুন যে ভেঞ্চার গুলো আসছে, ইমেডি আসছে, তারপর হচ্ছে এখন মেডিওয়েল আমাদের জুনিয়র কিছু ছেলেপেলেরা করছে, ওদেরও ব্র্যান্ডিং করে দিলাম এই ফাঁকে। সো এই কাজগুলোর জন্য ফার্মাসিস্ট অবশ্যই দরকার। কারণ কি, এই যে তানভীর প্রথমে যে কথাটা বললো যে একটা ওষুধের দোকানদার আর ফার্মাসিস্টদের মধ্যে পার্থক্য হচ্ছে যে কার জন্য কোন জায়গায় কোন জিনিসটা দরকার,
সেটা 100% ফিল্টার করতে পারবে ফার্মাসিস্টরা, যেটা একটা মানে নন টেকনিশিয়ান বা নন টেকনিক্যাল পার্সন পারবে না। তো এই জায়গায় ফার্মাসিস্টদের দরকার অনেক বেশি এবং এই জায়গায় কাজ করার সুযোগ অনেক বেশি। যেমন একটা জিনিস হচ্ছে যে আপনি এই জায়গায় যদি কাজ করার সুযোগ বেশি, এই কারণে বললাম যে একটা জিনিস দেখেন, নেক্সট কোভিড এর পরে কিন্তু WHO অলরেডি বলে দিছে যে কোভিড কিন্তু মানে অতি সহসাই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে না। তার মানে হচ্ছে আজকে আপনি যদি লকডাউন উঠাই দিচ্ছে, এরকম দুইটা কান্ট্রি আপনি যদি চিন্তা করেন, কোরিয়া এবং জার্মানি, তারা কি করছে? কোরিয়া করছে কি 6 ফুট দূরত্বে থাকতে হবে, জার্মানি করছে 5 ফুট দূরত্বে থাকতে হবে। যদি এই দূরত্বে না থাকেন আপনাকে কিন্তু পানিশমেন্টের আওতায় আসতে হবে। তাহলে আপনি একটা জিনিস হিসাব করেন, ঠিক সেম জিনিসটা কিন্তু সাউথ এশিয়ান রিজনেই কিন্তু আসবে। তাইলে আগামী মিনিমাম 1 বছর বা মিনিমাম 6 মাস যদি হিসাব করেন, তাহলে কিন্তু এই জায়গাটার কাজ করার সুযোগ অনেক বেশি ফার্মাসিস্টদের। আপনারা চাইলে নতুন একটা স্টার্ট আপ করতে পারেন, যেখানে বাসায় লোকজন বাসায় বসে আপনার প্রেসক্রিপশন দিবে, আপনি আপনার বাসা থেকে বা আপনার একটা সাপ্লাই চেইন থাকবে বা সবকিছু মেনটেন করে আপনি মানুষের বাসায় ওষুধ পৌঁছে দিয়ে আসবেন। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় যে এই জায়গাটাতে ফার্মাসিস্টদের হাত দেওয়া উচিত, কারণ নন টেকনিশিয়ান লোকজন যদি এখানে হাত দেয়, তাহলে যেটা হবে, ওই যে ডিজাস্টার যেটা আসতেছে মানুষের বডিতে, সেটা আরো অনেক ফ্রিকুয়েন্ট হবে বা সেটা আরো অনেক খুব বাজে লেভেলের হবে আর কি। যেমন আমরা এখন কথা বলি যে ডাক্তাররা কিন্তু প্রচুর পরিমাণে ইনফেক্টেড হয়েছে কিন্তু খুব আজে বাজে পিপি দেওয়ার কারণে, এবং এই পিপি গুলো কিন্তু দিচ্ছে কারাই, যাদের মধ্যে ইথিক্যাল বিজনেস নাই, ইথিক্যাল প্র্যাকটিস নাই, তারাই দিছে। তো যদি এই লোকটা যদি ফার্মাসিস্ট কেউ হইতো, বা যদি এই লোকটা যদি জানে এরকম কোনো লোক হইতো, সে ডেফিনেটলি সে একটা ডাক্তারকে একটা পিপি দেওয়ার আগে বা একটা 14 নম্বর মাস্ক দেওয়ার আগে সে মিনিমাম চিন্তা করতো যে আমার এই জিনিসটা যদি এই ডাক্তার পরে তাহলে সে ইনফেক্টেড হইতে পারে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আরো কাজ করার সুযোগ আছে আর কি। একজন ডাক্তার একজন ফার্মাসিস্ট আমাদের লাইভে আছেন, তো আমি দুজনের কাছে একটা প্রশ্ন করতে যাচ্ছি। তো হচ্ছে কবে নাগাদ আমরা আমাদের বাংলাদেশে করোনা COVID-19 এর ভ্যাকসিনটা আমরা সবার হাতে হাতে পেতে পারি? ভ্যাকসিন পাওয়ার চান্স খুবই কম, কারণ আমরা যদি কিছু প্যান্ডেমিক নিয়ে যদি আগের প্যান্ডেমিক নিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে অনেক ভাইরাস আছে যে ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন এখনো পাওয়া যায় না, এখনো করতে পারে নাই। সো আসলে ভ্যাকসিনের কথা চিন্তা না করে এই করোনা ভাইরাসকে নিয়েই হচ্ছে আমাদের বাঁচতে হবে। এই করোনা ভাইরাসের সাথে কিভাবে থাকতে হয় সেই জিনিসটাকে আমাদের অ্যাডপ্ট করতে হবে। যেমন ডাইনোসররা ছিল এক সময়, ডাইনোসররা কিন্তু এখন নাই। কেন নাই? তারা প্রকৃতির সাথে খাপ খাওয়াইতে পারে নাই, তাই তারা গায়েব। তো ম্যামথ ছিল, সেটাকে বলা হচ্ছে হাতি হয়ে গেছে। কেন? সে ম্যামথ খেয়ে বেঁচে থাকার জন্য হাতি হয়ে খাপ খাওয়াইতে হয়েছে। কিন্তু তেলাপোকা সেই আদিকাল থেকেই ছিল, এখনো আছে। কেন? তেলাপোকা সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে বেঁচে আছে। ঠিক তেমনি এই করোনার সাথেও আমাদের এখন মনে হচ্ছে করোনার সাথে আমাদেরকে এইভাবে খাপ খাওয়াইয়া বেঁচে থাকতে হবে। একটা সময় কমে যাবে প্যান্ডেমিক, একটা সময় উঠে যাবে, প্যান্ডেমিক নামটাই উঠে যাবে। কোভিড প্যান্ডেমিক, এটা থেকে বলা হয় যে এখন আর প্যান্ডেমিক নাই। একটা সময় হয়তো এটাও মনে করা হচ্ছে এটা পুরোপুরি যাবে না, জোনোটিক বা এন্ডেমিক। তানভীর, আমি একটু অ্যাড করি এখানে। আজকে যদি কোভিড না থাকতো, কোভিড না থাকলে কিন্তু আমরা শ্বাসকষ্ট, গায়ে জ্বর এই জিনিসগুলাই কিভাবে নিতাম সেটা একটা দেখার বিষয়। কিন্তু যদি কোভিড বা প্যান্ডেমিক এই শব্দটা না থাকতো, এগুলো তো আমাদের সিজন অফ ফ্লুর মধ্যেই ছিল। হ্যাঁ, এটাকে কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতেই হবে, এটা বাধ্যতামূলক। তারপরেও একজন ফার্মাসিস্ট হিসেবে আমি আশা করতে পারি যেহেতু অনেকগুলো ভ্যাকসিন ট্রায়ালে আছে এবং আমাদের কিছু বড় ভাই আছে FDA তে কাজ করতেছে, বা কিছু বড় ভাই আছে বাইরের কান্ট্রিতে যারা বিভিন্ন দেশে হায়ার স্টাডিতে বা রিসার্চে কাজ করতেছে, সবাই কিন্তু আশাবাদী। আশার জায়গাটা আমরা নিজস্ব দরকার নেই, বাট আমার মনে হয় যে আশা সে তো মরিচিকা, এভাবে ফেলে না দিয়ে আশাটা থাকুক আশার জায়গায়। বাট এট দ্য সেম টাইম হচ্ছে আমাদেরকে অ্যাডাপ্টিবিলিটিটা বাড়াইতে হবে, এটা হচ্ছে কথা আর কি। অ্যাডাপ্টেবিলিটির ইম্পর্টেন্সটা মানুষকে বোঝাইতে হবে। বুঝাইতে সবাই হবে। যদি ভ্যাকসিন করে যদি বসে থাকে, আমরা বাঙালিরা হচ্ছে ভ্যাকসিন নিয়ে পড়ে থাকবো, কবে আসতেছে কবে আসতেছে, তখন আমরা অ্যাডাপ্ট হইতে চাইবো না। বাট তাদেরকে বাস্তবতা বুঝতে হবে। বাস্তবতা হচ্ছে অনেক সায়েন্টিস্টরা বলতেছে এটা জোনোটিক বা এপিডেমিক বা এন্ডেমিক হয়ে থাকবে। এটা প্যান্ডেমিক থেকে এটা নেমে যাবে, বাট এটা জোনোটিক হয়ে থেকে যেতে পারে, এন্ডেমিকও হইতে পারে। যেমন বাংলাদেশের এখনো ময়মনসিংহের মধ্যে কালাজ্বর আছে, কালাজ্বর কিন্তু অন্য জায়গায় নাই। তো কালাজ্বর কিন্তু ওই এরিয়ার জন্য এরকম একটা ডিজিজ। সো ওই জন্য হচ্ছে আমাদেরকে এই এখন পর্যন্ত এই করোনার সাথে কিভাবে বাঁচতে হবে সেটাই শিখতে হবে। যদি ভ্যাকসিন আসে তাহলে সেটা আমার জন্য প্লাস পয়েন্ট, এবং আমরাও আশা রাখি ভ্যাকসিন আসবে, তবে কবে আসবে যেহেতু সেটা আমরা জানি না। যতদিন না ভ্যাকসিন আসতেছে ততদিন আমাদের হচ্ছে এই করোনার সাথেই বাঁচতে হবে।
এবং আমরা তো ভেবে বাসায় লকডাউন থাকতে পারবো না, ইকোনমিক্যাল এক্ষেত্রে একটা হচ্ছে বিষয় আছে। ডেফিনেটলি এক্ষেত্রে হচ্ছে সেলফ হাইজিন এবং সোশ্যাল ডিস্টেন্সিং, এই দুটো ওয়ার্ড আমাদের মাথায় রাখতে হবে। এবং কোভিড যতদিন থাকবে বা প্যান্ডেমিক হয়ে থাকবে ততদিন আমাদের বাড়ির বাসার যে বয়স্ক লোকজন আছে এবং যারা হচ্ছে হাই রিস্কে আছে ওনাদেরকে হচ্ছে আইসোলেটেড রাখতে হবে। যাদের বাইরে যেতে হয় ওরা বাইরে যাবে স্বাস্থ্যবিধি মেনে। বাকি যারা সিনিয়র সিটিজেন আছে, দাদা বাবারা, ওনাদেরকে আইসোলেট করে রাখতে হবে, ওনাদেরকে সেফ করে রাখতে হবে। এটাই হচ্ছে এখনকার জন্য আপাততের জন্য মূলনীতি, কোভিড প্যান্ডেমিকের মূলনীতি। মেনটেন সেলফ হাইজিন, সোশ্যাল ডিস্টেন্সিং, আইসোলেট ইউর সিনিয়র্স। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা ইতিমধ্যে আমাদের লাইভ সেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সেশনে আসার জন্য। জহির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের আপনার মূল্যবান মন্তব্য এন্ড মতামত আমাদের সাথে শেয়ার করেছেন। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে এন্ড করার আগে আজকে এই সেশনে আসলে আরেকজন গেস্ট জয়েন করার কথা ছিল, সেটা হচ্ছে যে ইপিকে রেজিএম জনাব ডাক্তার সাইফুদ্দিন খালেদ ভাই, বাট আনফরচুনেটলি ওনার আম্মা অসুস্থ, ন্যাশনাল হসপিটালে অ্যাডমিট, এই জন্য উনি আজকে জয়েন করতে পারে নাই। সে কারণে উনি আসলে সবার প্রতি দুঃখ প্রকাশ করেছেন, বাট ভবিষ্যতে কোনো আমাদের কোনো প্রোগ্রামে উনি আসবেন ইনশাআল্লাহ। আমি জহিরকে নিয়ে জহিরকে থ্যাংক ইউ দিতে চাই এই কারণে যে সে শুরু থেকে হচ্ছে আমাদের সাথেই ছিল এবং বিশেষ করে পিপি এবং আমাদের যে পরিমাণ সাপোর্ট দরকার ছিল সে চেষ্টা করছে এবং শুরু থেকেই হচ্ছে সে এখন পর্যন্ত আমাদেরকে এটা বন্ধু হিসেবে দায়িত্ব ছিল দোস্ত, এটা দোস্ত বন্ধু হিসেবে দায়িত্ব ছিল আর কিছু না। তারপরে হচ্ছে এই প্যান্ডেমিকের মধ্যে এরকম একটা সাপোর্ট, সেটা বলতেই হয়, মানুষকে জানতে হবে। আমি আবারও হচ্ছে একদম অন্তর থেকেই হচ্ছে ধন্যবাদ দিচ্ছি। আইসি মডেলিং ক্লাব এর পক্ষ থেকে আমরা আইসি মডেলিং ক্লাবের সদস্য আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের ক্লাবে দেওয়ার জন্য আইসি মডেলিং ক্লাব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ দিচ্ছি। এই বলে আমি আমাদের লাইভ স্ট্রিমটা শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।